বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা মায়াজম নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা মায়াজম নিয়ে আলোচনা করব। যদি মায়াজম বুঝতে কারো কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মায়াজম কিন্তু ঔষধ নির্বাচন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মায়াজমটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই প্রশ্ন করবেন, বা গত ক্লাসের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও জিজ্ঞাসা করবেন। আজকে আমরা মায়াজমের সাধারণ প্রকৃতি নিয়ে আলোচনা করব। মায়াজমের সাধারণ প্রকৃতি এই বিষয় দিয়ে আজকে ক্লাসটা শুরু করব। সূরার সাধারণ প্রকৃতি। অতিরিক্ত সংবেদনশীলতা। মূলত সূরা হলো হাইপো অর্থাৎ কম। আমরা গত ক্লাসে বলছিলাম যে সকল জায়গায় কম থাকে সেটা হলো সূরা, আর কম থাকার ফলে রোগীর মধ্যে সংবেদনশীলতা বৃদ্ধি পায়। অর্থাৎ কম এর ফলে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে সংবেদনশীলতা বেড়ে যায়। যখন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু তার যে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই জন্য বলা হয় যে সূরার সব কিছুতে কম থাকার কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এর ফলে তারা সংবেদনশীল হয়ে পড়ে, যা বহিরাগত পরিবেশ এবং অ্যালার্জির প্রতি উচ্চতর সংবেদনশীলতা হিসেবে প্রকাশ পায়। তাই তারা সবসময় চুলকানি, প্রদাহ ইত্যাদিতে ভোগে। এটা মনে রাখতে হবে, সূরা সবসময় ফাংশনাল পরিবর্তন ঘটায়, কখনো কাঠামোগত পরিবর্তন ঘটায় না। সূরার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো সূরা সবসময় ফাংশনাল পরিবর্তন ঘটায়। অর্থাৎ একটা মেশিনটা চলা বন্ধ করে দিছে, মেশিনটা কাজ করতেছে না, এটা হলো ফাংশনাল পরিবর্তন। কিন্তু মেশিনে যদি কোনো পার্টস নষ্ট হয়ে যায় বা পার্টস ক্ষয় হয়ে যায় সেটা হলো কাঠামোগত পরিবর্তন। সূরার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা আমাদের যে কোনো অর্গানের ফাংশনাল পরিবর্তন ঘটাবে, মানে হার্ট ঠিকমতো কাজ না করা, লিভার ঠিকমতো কাজ না করা, এগুলো হলো ফাংশনাল পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন হলো যেমন হার্টের একটা ব্লক ধরা পড়া, বা হার্টের একটা অংশে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া, বা এটার ধ্বংস হয়ে যাওয়া, এগুলো হলো কাঠামোগত পরিবর্তন, যে কোনো প্যাথোলজি। সাইকোসিসের সাধারণ প্রকৃতি। সাইকোসিস সর্বত্র অসঙ্গতি সৃষ্টি করে, যার ফলে অতিরিক্ত উপাদান বৃদ্ধি এবং অনুপ্রবেশের ফলে আঁচিল, লাইপোমা, টিউমার, ফাইব্রাস টিস্যু ইত্যাদি আকারে সৃষ্টি হয়। অর্থাৎ সাইকোসিসের রোগীদের শরীরে অসঙ্গতি দেখা দেয়, তাদের শরীরে অতিরিক্ত দেখা দেয়, অতিরিক্ত বৃদ্ধি বা অতিরিক্ত কোনো কিছুর আধিক্যটাই হলো সাইকোসিসের বহিঃপ্রকাশ। যেমন আমাদের শরীরে লাইপোমা হওয়া, টিউমার হওয়া, বা কোনো অর্গানে ফাইব্রাস টিস্যু হওয়া, এগুলো হলো সাইকোসিসের প্রকৃতি। সিফিলিস মায়াজমের সাধারণ প্রকৃতি। সিফিলিস মায়াজম সর্বত্র ধ্বংসাত্মক ব্যাধি সৃষ্টি করে, যা বিকৃতি, ধমন, পুঁজ উৎপত্তি এবং ফিসার হিসেবে প্রকাশ পায়। সিফিলিস মায়াজমের সাধারণ প্রকৃতি হলো সর্বত্র ধ্বংসাত্মক ব্যাধি সৃষ্টি করা, মানে যে কোনো জায়গায় তারা একটা ধ্বংস করে ফেলে, যে কোনো জায়গায় ধ্বংসাত্মক কিছু তৈরি করে, বা ওই অর্গানটা ধ্বংস করে ফেলে, ক্ষয় করে ফেলে, বা ওটা বিকৃত করে ফেলে। ওই স্থানে পুঁজ উৎপন্ন হয় বা ফিসার দেখা দেয়, ওই জায়গাটা ফেটে যায়। এগুলো হলো সিফিলিস মায়াজমের প্রকৃতি। টিউবারকুলারের সাধারণ প্রকৃতি। টিউবারকুলার মায়াজম পরিবর্তনশীল লক্ষণাবলী, বিভ্রান্তিকর অস্পষ্ট লক্ষণাবলী তৈরি করে এবং অবস্থান স্থানান্তরিত হয়, পর্যায়ক্রমে হয়। যে কোনো সমস্যা যদি পরিবর্তনশীল হয়, মানে তাদের একবার এক এক ধরনের লক্ষণ দেখা দেয়, এটা হলো টিউবারকুলার মায়াজমের সাধারণ প্রকৃতি। তাদের মধ্যে বিভ্রান্তিকর অস্পষ্ট লক্ষণাবলী দেখা দেয়, মানে তাদের লক্ষণগুলো স্পষ্ট থাকে না, অস্পষ্ট থাকে। ডাক্তারও বিভ্রান্ত হয়ে যায় তার লক্ষণ দেখে, মানে তার লক্ষণ নির্দিষ্ট থাকে না, বারবার পরিবর্তন হয়, এমনকি বারবার স্থান পরিবর্তন করে। রোগী একবার এসে বললো যে আমার মাথা ব্যথা করতেছে,
আবার মাথা ব্যথা ভালো হয়ে তার হাঁটুতে ব্যথা দেখা দিল, আবার হাঁটু থেকে তার পেটে ব্যথা দেখা দিল, মানে এক একবার এক এক জায়গায় ব্যথা দেখা দেয়। রুগী এসে বলে আমি অনেক দুর্বল, আমার বদ হজমের সমস্যা, আমি শীর্ণ ইত্যাদি, এর সাথে অন্য কোনো লক্ষণ থাকে না। অর্থাৎ ওয়ান সাইডেড ডিজিজগুলো টিউবারকুলার মায়াজমের সাধারণ প্রকৃতি। রোগ প্রবণতা, কোন মায়াজমের রুগীদের কোন ধরনের রোগ হয় সাধারণত, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোরার রোগ প্রবণতা, উদ্বেগ, যেমন গলায় হাড় পড়ার কারণে উদ্বেগ দেখা দেয়। সোরার রোগীরা যদি গলায় হাড় পড়ে তাহলে তাদের উদ্বেগ দেখা দেয়। সুতরাং সোরার রোগীদের উদ্বেগ হওয়ার প্রবণতা দেখা দেয়। সোরার রোগীদের শরীরে উদ্বেগ দেখা দেয় বা উদ্বেগ হওয়ার প্রবণতা বেশি থাকে। যেমন গলায় একটা হাড় পড়ছে, এই হাড় পড়ার কারণেই তাদের শরীরে উদ্বেগ দেখা দেয়, চুলকানি শুরু হয়ে যায়। সাইকোসিসের রোগ প্রবণতা, এক, বাত এবং গেটে বাত হওয়ার প্রবণতা। সাইকোসিসের রোগীদের সাধারণত বাত এবং গেটে বাত হওয়ার প্রবণতা দেখা দেয়। 2 নম্বর, লিথিক এবং ইউরিক অ্যাসিডের প্রবণতা। এর অর্থ হলো পাথর হওয়ার প্রবণতা। লিথিক এবং ইউরিক অ্যাসিডের পরিমাণ যখন শরীরে বেশি থাকে তখনই শরীরে পাথর হয়। গল স্টোন হতে পারে বা কিডনি স্টোন হতে পারে, যে কোনো স্টোন হতে পারে। যেমন বারবারিস ভালগারিসের রোগীদের পিত্ত পাথর এবং কিডনি পাথর হওয়ার প্রবণতা দেখা দেয়। 3 নম্বর, ক্ষত চিহ্ন বা কিলয়েড হওয়ার প্রবণতা। যেমন কারোর শরীর কেটে গেলে সেই স্থানে কিলয়েড বা ক্ষত চিহ্ন দেখা দেয়। সুতরাং কোনো রোগী যদি বলে যে আমার বাত দেখা দিছে বা আমার কিছুদিন পর পর হাঁটু ব্যথা করে বা আমার জয়েন্টে ব্যথা করে, তাহলে সেটা বুঝতে হবে যে সাইকোসিস মায়াজম তার উপর প্রভাব বিস্তার করছে। বা কারোর যদি বারবার পাথর হওয়ার প্রবণতা দেখা দেয় বা তার শরীরে পাথর দেখা দেয়, যেমন গল স্টোন দেখা দেয় বা তার কিডনিতে পাথর দেখা দেয়, তাহলে সেটা হলো লিথিক বা ইউরিক অ্যাসিডের আধিক্যের কারণে তাদের মধ্যে এই পাথর দেখা দেয়। আর লিথিক এবং ইউরিক অ্যাসিডের প্রবণতা হলো সাইকোটিক মায়াজম। অনেকের আছে যাদের শরীরে কেটে গেলেই ওই স্থানে কিলয়েড তৈরি হয়ে যায়, ওই স্থানটা মোটা হয়ে কালো হয়ে যায়, মানে একটা চিহ্ন তৈরি হয়ে যায় বা তার শরীরে একটা ক্ষত চিহ্ন তৈরি হয়ে যায়। মানে এটা অতিরিক্ত বৃদ্ধির কারণে সাধারণত হয়ে থাকে। এই ক্ষত চিহ্ন বা কিলয়েডগুলো হলো সাইকোটিক মায়াজমের প্রভাব। সিফিলিসের রোগ প্রবণতা, পুজ এবং ক্ষত হওয়ার প্রবণতা। সিফিলিসের রোগীদের পুজ হয় এবং ক্ষত হয়। যেমন কোনো রোগী বলল আমার যদি কোথাও কেটে যায় তা সহজে সারে না, তাতে পুজ হয়, কিন্তু আমার ডায়াবেটিস নেই। আমরা সাধারণত জানি যাদের ডায়াবেটিস থাকে তাদের কোনো জায়গায় কেটে গেলে সাধারণত এটা শুকায় না, তাতে পুজ হয়। কিন্তু কোনো রোগীর যদি ডায়াবেটিস না থাকে কিন্তু সে যদি বলে যে আমার সামান্য কেটে গেলেও সেই স্থানে পুজ তৈরি হয়, সহজে ভালো হয় না, তাহলে সেটা বুঝতে হবে সে সিফিলিটিক মায়াজমের। যাদের ক্ষত আরোগ্য হতে অনেক সময় লাগে তাদের ক্ষেত্রে সাইলেশিয়া, হিপারসালফ এবং মার্কসল ভালো কাজ করে। যাদের ক্ষত আরোগ্য হতে অনেক সময় লাগে তাদের ক্ষেত্রে সাইলেশিয়া, হিপারসালফ এবং মার্কসল ভালো কাজ করে। সাইলেশিয়া, হিপারসালফ, মার্কসল এই 3টা ঔষধে কিন্তু লিডিং সিফিলিটিক মেডিসিন। টিউবারকুলারের রোগ প্রবণতা, এক, গণ্ডমালা রোগ হওয়ার প্রবণতা। যেমন কারো ঠান্ডা লাগলে টনসিল আক্রান্ত হয় বা গ্ল্যান্ড আক্রান্ত হয়। গণ্ডমালা রোগ হওয়ার প্রবণতা এটা টিউবারকুলার মায়াজমের বহিঃপ্রকাশ। যেমন যদি কারো ঠান্ডা লাগে, যে হালকা ঠান্ডা লাগছে, হালকা ঠান্ডা লাগার ফলে তাদের টনসিলগুলো ফুলে যায় বা ঘাড়ে যে গ্ল্যান্ডগুলো আছে এই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, মানে তাদের অল্পতেই গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়। 2 নম্বর, রক্তপাত হওয়ার প্রবণতা। তাদের সামান্য কারণে তাদের নাক দিয়ে, মুখ দিয়ে বা আমাদের অন্যান্য যে অরিফেসগুলো আছে সেখান থেকে রক্তপাত হয় বা তাদের উদ্ভিদ থেকেও রক্তপাত হয়। 3 নম্বর, অ্যালার্জি হওয়ার প্রবণতা, মানে তারা বারবার অ্যালার্জিতে আক্রান্ত হয়, তাদের অ্যালার্জি হওয়ার প্রবণতা দেখা দেয়। এখন আপনার কাছে যদি কোনো রোগী একটা নির্দিষ্ট রোগ নিয়ে আসে তাহলে আপনি প্রথমে দেখতে পারেন যে এটা কোন মায়াজমের হবে। যদি উদ্ভিদ জাতীয় হয়, যে তাতে চুলকানি আছে, জ্বালাপোড়া আছে,
তাহলে বুঝবেন যে এটা সোরা জাতীয় বা তার মধ্যে সোরা মায়াজমটা প্রভাব বিস্তার করছে। এখন যদি দেখেন যে সে জয়েন্টে বা তার হাঁটুতে ব্যথা নিয়ে আসছে বা কোনো স্টোন নিয়ে আসছে, তখন বুঝতে পারবেন যে সেটা সাইকোটিক মাজমের। এখন কোনো রুগী এসে বললো যে আমার শরীরে কোনো মানে একটা ক্ষত আছে, ক্ষত থেকে পুজ বাইরে হয়, রক্ত বের হয়, আমার এটা মানে আলসার হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন সে সিফিলিটিক মায়াজমের আছে। মায়াজম তার উপরে প্রভাব বিস্তার করছে। বা কোনো ফিশার নিয়ে আসলো, যেমন অনেকেরই এখন মলদারে ফিশার দেখা দেয়, তাহলে মলদারের ফিশার এটা হলো সিফিলিটিক মায়াজম। আর টিউবাকুলারে অনেক শিশুদের দেখবেন যে হালকা ঠান্ডা লাগছে, তার টনসিলগুলো ফুলে গেছে, তার গলায় যে গ্ল্যান্ডগুলো আছে এই গ্ল্যান্ডগুলো ফুলে গেছে, বা অনেক বড়দের এই সমস্যাটা দেখা দেয়, অর্থাৎ তারা হলো গর্ণমালা রোগগ্রস্ত। গর্ণমালা রোগগ্রস্ত হলো টিউবাকুলার মায়াজম। আবার অনেকে আছে অল্পতেই তাদের নাক থেকে রক্তপাত হয়, মুখ দিয়ে রক্তপাত হয়, বা শরীরের অন্যান্য অরিফিস থেকে বা তাদের যে সমস্যা আছে সেই সমস্যা থেকে টাটকা রক্ত নির্গত হয়, সেটা হলো টিউবাকুলার মায়াজম। অনেকে আছে সামান্যতেই তাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয়, এটাও টিউবাকুলার মায়াজম। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। জি আপনি যেটা বললেন যে কোন রোগ কোন মায়াজম আমরা বুঝতে পারছি কিনা, আপনি যে কটা বললেন লক্ষণ ছাড়া রোগের নামে তো অনেক রোগ আছে, মানে বিভিন্ন রোগী বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন সিমটম নিয়ে আসে। আপনি যে কটা বললেন এছাড়াও তো যে সিমটম গুলো আছে সেগুলো আমরা কিভাবে নির্ণয় করবো কোন মায়াজমে? যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে ডায়াবেটিস নিয়ে আসলো বা উচ্চ রক্তচাপ নিয়ে আসলো, এরকম তো অনেক রোগ আছে, সেগুলোকে আমরা কিভাবে ক্যাটাগরিতে ফেলবো? হ্যাঁ এই মায়াজম বা এই মায়াজম, রোগ তো অনেক বা লক্ষণ অনেক। না, এটাই ওই যে মানে এই ক্লাসে প্রথমে বলা হয়েছিল যে যে কোনো বৃদ্ধি বা বেশিটা হলো সাইকোটিক মায়াজম। ঠিক আছে, যেমন আপনি বলেন উচ্চ রক্তচাপ, উচ্চ রক্তচাপটা হলো বেশি, তাহলে এটা হলো সাইকোটিক মায়াজম। এখন যদি কেউ নিম্ন রক্তচাপ নিয়ে আসে, তার মানে এটা কম, মানে স্বাভাবিকের চেয়ে কম, কমটা হলো সোরা। যেমন হাইপো, হাইপার, সকল হাইপোগুলো হলো সোরা, আর যত হাইপার আছে সেটা হলো সাইকোটিক। আর সিফিলিটিক হলো যে কোনো ক্ষত, আলসার, যেমন ফাইটা যাওয়া, আলসার হয়ে যাওয়া, ক্ষত হওয়া, এটা গ্যাংগ্রিন হতে পারে, নেক্রোসিস হতে পারে, বা আরও যে কোনো সমস্যা হতে পারে। যে সকল ধ্বংসাত্মক যেগুলো থাকবে শরীরে, যে ধ্বংস করে ফেলতেছে, এগুলো হলো সব হলো সিফিলিটিক। ডায়াবেটিস কে কোনটা পর্যায়ে ফেলা যায়? ডায়াবেটিসটা মনে হয় সাইকোটিক সম্ভবত বেশি। যেমন তাদের প্রচুর প্রস্রাব হয়, প্রচুর ক্ষুধা লাগে, মানে বৃদ্ধিটা বেশি থাকে। ইন্ডিয়ার একজন ডাক্তার আছে অশোক বোরকার, উনি প্যাথোলজি নিয়ে অনেক কাজ করেন। উনি ডায়াবেটিসের রোগীদের চিকিৎসার জন্য একটা মানে রুলস আবিষ্কার করছেন, উনি একটা বই বের করছেন, বইটা এখনও বাজারে ভালো করে ছাড়েননি। আমি চেষ্টা করছিলাম অনেক আনার জন্য, পারিনি, মানে এখনও অ্যাভেলেবেল হয়নি, কোর্সের মাধ্যমে শিখা আর কি। উনি দেখছি যে ম্যাড্রোইনাম এটা একটা কমন মেডিসিন রাখে। ম্যাড্রোইনাম সিএম না, ডিএম শক্তিতে ব্যবহার করে, মানে সিএম এর উপরে। ডায়াবেটিসটা হলো সাইকোটিক। ডায়াবেটিসটা ক্যান্সারাস মায়াজমের হতে পারে, তবে মূলত এটা সাইকোটিক। ঠিক আছে, জি বলেন। স্যার বলছিলাম স্যার, ঠান্ডা ঠান্ডাগ্রস্ত ঠান্ডা লাগলে যদি অ্যালার্জি দেখা দেয় তাহলে আমরা টিউবারকুলামের দিকে যাবো, টিউবারকুলামের দিকে যাবো, মায়াজমের দিকে। কিন্তু স্যার অ্যালার্জি তো স্যার চুলকানি এটাই প্রকাশ করে, সেক্ষেত্রে তো স্যার এটা শরীর দিকে যাওয়ার সম্ভাবনা। জি জি, এর খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি। যেমন এটা কখন আপনি টিউবারকুলার বুঝবেন আর কখন এটা সোরিক বুঝবেন, আমি বলছি যে টিউবারকুলার মায়াজম হলো সোরা এবং সিফিলিস, এই দুইটা সংমিশ্রণ হলো টিউবারকুলার। ঠিক আছে, এখন সোরা ধরবেন যখন এটা মানে তার একবার হয়েছে, দুইবার হয়েছে এরকম, কিন্তু বারবার যদি সে আক্রান্ত হয় তখন এটা টিউবারকুলার মায়াজমে চলে যায়। মানে পর্যায়ক্রমিক যে কোনো রোগ, এটা টিউবারকুলার মায়াজম। প্রথম অবস্থায় এটা করতে পারেন, এটা সোরা। আচ্ছা, স্যার তাহলে প্রবণতা যদি ঘন ঘন হয় তাহলে সাধারণত টিউবারকুলারের দিকে যায়। জি, টিউবারকুলার মায়াজমের ভিতরে কিন্তু সোরার লক্ষণ অবশ্যই থাকবে, সিফিলিসের লক্ষণ থাকবে, মানে দুইটার মিশ্রণ হলো টিউবারকুলার। কর্মের গতি, সোরা এক অতিমাত্রায় সক্রিয়, যেমন অ্যাকোনাইটের লক্ষণ জ্বরের গতিতে আসে এবং দ্রুত গতিতে চলে যায়।
সোরার লক্ষণগুলো খুব দ্রুত গতিতে আসবে, যেমন অ্যাকোনাইটের লক্ষণগুলো জ্বরের গতিতে আসে এবং দ্রুত গতিতে চলে যায়। 2 নাম্বার, লক্ষণগুলো নাটকীয় বিকাশ ঘটে, মানে হঠাৎ করে মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে যায়, মানে মারাত্মক যে কোনো অবস্থা হঠাৎ করে তৈরি হওয়া, এটা হলো সোরা। বা যে কোনো বৃদ্ধি হঠাৎ করে দেখা দিবে, যেমন হঠাৎ করে তার 103-4 জ্বর হয়ে গেছে বা সে প্রচণ্ড ভয় পাইছে, এগুলো হলো সোরা। সাইকোসিস 1 নম্বর, অত্যন্ত ধীর গুপ্তভাবে অগ্রসর হয়, মানে সাইকোসিসের যে সকল রোগগুলো দেখা দেয় এগুলো খুব ধীরে ধীরে এবং গুপ্তভাবে, মানে শরীরের ভিতরে ভিতরে আস্তে আস্তে এটা বাসা বাঁধতে থাকে। 2 নম্বর, নীরবে এমনকি তার প্রকাশে গোপনীয়তা থাকে। এই রোগগুলা খুব ধীরে ধীরে এবং গোপনে এটা বৃদ্ধি লাভ করে, মানে হঠাৎ করে তাদের এই সমস্যাটা দেখা দিবে না, মানে এটা ধীরে ধীরে, মানে গুনে খাওয়ার মতো অবস্থা, ভিতরে ভিতরে গুনে খায় শেষ করে ফেলে। সোরার রোগগুলা কিন্তু হঠাৎ দেখা দিবে, খুব মারাত্মকভাবে দেখা দিবে, তাদের লক্ষণগুলো নাটকীয় বিকাশ ঘটবে। সিফিলিস 1, সাধারণত মধ্যম গতিতে, মাঝে মাঝে খুব দ্রুত অ্যাকোনাইটের মতো, মাঝে মাঝে খুব ধীর ব্রাইনিয়া বা জেলসিমিয়ামের মতো, আবার মাঝে মাঝে গুপ্তভাবে অগ্রসর হতে পারে, মাঝে মাঝে গুপ্তভাবে অগ্রসর হতে পারে। সিফিলিসে সাধারণত মধ্যম গতিতে তাদের রোগগুলো দেখা দেয়, একবারে ধীরও না, আবার একবারে খুব তাড়াতাড়িও না, আবার মাঝে মাঝে খুব দ্রুত হয়, সোরার মতো আবার খুব দ্রুত হয়, আবার মাঝে মাঝে খুব ধীরেও হয়। মানে সিফিলিসের মধ্যে দ্রুত দেখা দেয়, আবার খুব ধীরে ধীরেও দেখা দেয়, আবার মাঝে মাঝে গুপ্তভাবে অগ্রসর হতে পারে। সিফিলিসের মধ্যে এটা মিশ্রণ থাকে, মাঝে মাঝে খুব দ্রুত, মাঝে মাঝে খুব ধীর, আবার মাঝে মাঝে একবারে গুপ্তভাবে অগ্রসর হতে পারে। টিউবারকুলার সোরিক বা সিফিলিটিক মায়াজমের অগ্রাধিকারের উপর নির্ভর করে, সোরা বা সিফিলিটিক মায়াজমের অগ্রাধিকারের উপর নির্ভর করে, কারণ টিউবারকুলার হলো সোরা এবং সিফিলিসের সংমিশ্রণ। সোরা বা সিফিলিটিক মায়াজমের অগ্রাধিকারের উপর নির্ভর করে হলো টিউবারকুলারের রোগের গতি, কারণ টিউবারকুলার হলো সোরা এবং সিফিলিসের সংমিশ্রণ। চুল, কোন মায়াজমের কোন ধরনের চুল হয় বা তাদের চুল পড়ার ধরন বা চুলের আকৃতি কেমন হয়। সোরার চুল, একুট জ্বরের পর সোরার রোগীদের চুল পড়ে, যদি কোনো রোগীর একুট জ্বরের পর চুল পড়ে তাহলে বুঝতে হবে তার উপর সোরা মায়াজম প্রভাব বিস্তার করতেছে। সোরার রোগীদের চুল হয় শুষ্ক এবং অনুজ্জ্বল, মানে তাদের এই প্রথম ছবিটা দেখা যাইতেছে যে তাদের এই চুলগুলা অনুজ্জ্বল শুষ্ক, কিন্তু পরের ছবিটা দেখেন চুলগুলা কিন্তু উজ্জ্বল এবং শুষ্ক না, যা আঁচড়ানো কঠিন। শুষ্ক চুল কিন্তু আঁচড়ানো কঠিন, চুলের আগা ভেঙে যায়, তাদের মাথায় বুশির ন্যায় খুশকি হয়। সোরার রোগীদের চুল হয় শুষ্ক এবং অনুজ্জ্বল, যা আঁচড়ানো কঠিন, চুলের আগা ভেঙে যায়, তাদের মাথায় বুশি ন্যায় খুশকি হয়। সাইকোসিসের চুল, গোলাকার বা নির্দিষ্ট স্থান থেকে চুল পড়ে। সাইকোসিসের রোগীদের একটা নির্দিষ্ট স্থান থেকে বা গোলাকার হয়ে চুল পড়ে, যেমন এই ছবিটা দেখতেছেন, এখানে দেখেন গোল হয়ে চুল পড়ছে। এমন অনেক রোগী দেখবেন যে তাদের মাথার একটা জায়গা থেকে চুল পড়তেছে এবং সেটা গোল হয়ে আছে। তাদের চুল হলো অপরিপক্ক ধূসর, মানে তাদের অল্প বয়সী চুলগুলা ধূসর হয়ে যায়। তাদের চুল থেকে মাছের গন্ধ আসে, মানে তাদের চুল থেকে একটা মাছের গন্ধ আসে। সিফিলিটিক চুল, সিফিলিটিক রোগীদের খুশকি হয় পুরু হলদে আবরণযুক্ত, মানে তাদের মাথা থেকে যেই খুশকিটা বের হয় সেটা থেকে মোটা এবং হলদে।
এই ধরনের খুশকি টিউবারকুলারের রোগীদের হতে পারে। তাদের সব জায়গা থেকে চুল পড়ে, তাদের কোনো নির্দিষ্ট স্থান থেকে চুল পড়ে না, এটা যে কোনো জায়গা থেকে চুল পড়তে পারে, যেমন ভ্রু থেকে, চোখের পাপড়ি থেকে, দাড়ি থেকে ইত্যাদি সব জায়গা থেকে তাদের চুল পড়তে পারে। তাদের থোকায় থোকায় চুল পড়ে। অনেক রুগী বলবে, দেখবেন যে আমার থোকায় থোকায় চুল পড়ে, মানে মুখ বইরা বইরা চুল পড়ে, তাহলে বুঝতে হবে যে তার উপর সিফিলিটিক মাইজম প্রভাব বিস্তার করতেছে। তাদের চুল হয় দুর্গন্ধযুক্ত আঠালো, তাদের চুলগুলো থাকবে আঠালো এবং তা থেকে দুর্গন্ধ নির্গত হয়, ভেজা থাকে এবং তৈলাক্ত থাকে। তেল দেওয়া ছাড়াও তাদের চুলগুলো তৈলাক্ত থাকে, ভেজা থাকে এবং তৈলাক্ত থাকে। যেমন দেখেন এই ছবিতে তার বুড়োর চুলগুলা পড়ে গেছে, মাথার চুল পড়ে গেছে। বয়স হয়ে গেলে চুল পড়বে সেটা কিন্তু স্বাভাবিক, কিন্তু যদি অল্প বয়সে বা তার এরকম বয়স হয় না যে চুল পড়বে, তখন যদি চুল পড়ে যায় সেটা বুঝতে হবে সিফিলিটিক মাইজম। টিউবারকুলার চুল, তাদের চুল ভেঙে যায়, ফেটে যায় এবং কয়েক টুকরো হয়ে যায়, মানে তাদের চুলগুলো ভেঙে যায় বা ফেটে যায় এবং টুকরা টুকরা হয়ে যায়। তাদের খুশকি হয় পুরু হলদে আবরণযুক্ত। যদি কোনো রুগী চুল পড়ার সমস্যা নিয়ে আসে, তাহলে প্রথমেই দেখতে হবে তার চুল কিভাবে পড়তেছে। যে স্থান থেকে চুল পড়ছে সেই স্থানটি কি গোল আকার ধারণ করেছে নাকি বিভিন্ন স্থান থেকে চুল পড়ছে। তাই কোনো রুগী যদি চুল পড়ার সমস্যা নিয়ে আসে, তখন আমাদেরকে প্রথমে দেখতে হবে যে তার চুলগুলো কিভাবে পড়তেছে। যে স্থান থেকে চুল পড়তেছে সেটা কি গোল আকার ধারণ করছে নাকি তার বিভিন্ন স্থান থেকে চুল পড়তেছে। যে স্থান থেকে চুল পড়ছে সেই স্থানটি যদি গোল আকার ধারণ করে, তাহলে বুঝতে হবে বর্তমানে তার উপর সাইকোসিস মায়াজম প্রভাব বিস্তার করছে। সাইকোসিস মায়াজম চিৎকার করে বলতেছে আমি সাইকোসিস মায়াজম, কিন্তু আমরা শুনতে পাই না। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার চুলগুলো গোল আকার ধারণ করে পড়তেছে, তার মানে এখন তার অ্যান্টিমায়াজমেটিক চিকিৎসা দরকার, সেটা হলো অ্যান্টিসাইকোটিক, যে কোনো একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ অবশ্যই তার জন্য দরকার। তখন তাকে অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিলে কিন্তু কাজ হবে না। যদি রোগীর লক্ষণ সমষ্টি রেপার্টরি করে সালফার, থুজা এবং মার্সল আসে, আমরা কোনো রোগীর রেপার্টাইজেশন করলাম তার সব সিমটম নেওয়ার পর দেখা গেল যে প্রথম ওষুধ হলো সালফার, দ্বিতীয় ওষুধ হলো থুজা, তৃতীয় ওষুধ হলো মার্সল। এখন আমরা রুগীকে কোন ওষুধটা দিব, কারণ তিনোটা ওষুধই তার লক্ষণ সমষ্টিকে কাভার করতেছে। তখন আমাদেরকে দেখতে হবে যে রুগীর মধ্যে এখন কোন মায়াজমটা প্রভাব বিস্তার করতেছে এবং সেই মায়াজমটা কোন ওষুধকে নির্দেশ করতেছে। এখানে যেহেতু সাইকোটিক মায়াজমটা তার উপর প্রভাব বিস্তার করতেছে এবং লক্ষণ সমষ্টিও যদি থুজাকে নির্দেশ করে, তাহলে তার ওষুধ হবে থুজা। অর্থাৎ আপনার কাছে একজন চুল পড়ার সমস্যা নিয়ে আসলো, আপনি তার সকল লক্ষণ নিলেন, নিয়ে রেপার্টরি করলেন, রেপার্টরি করে রেপার্টাইজেশন শিটে দেখলেন যে প্রথম ওষুধ আসছে সালফার, দ্বিতীয় ওষুধ আসছে থুজা, তৃতীয় ওষুধ আসছে মার্সল। তিনোটা ওষুধই কিন্তু তার সমস্ত লক্ষণ কাভার করছে। এখন আপনি রোগীকে কোন ওষুধটা দিবেন, যে সালফার বেশি নাম্বার পাইছে এই জন্য সালফার দিয়ে দিবেন, এটা কিন্তু ভুল হবে। এই অবস্থায় দেখতে হবে যে তার মধ্যে কোন মায়াজমটা প্রভাব বিস্তার করতেছে। কারণ আপনি দেখলেন যে তার চুলগুলো গোল আকার ধারণ করে পড়ছে, তার মানে তার উপর এখন সাইকোটিক মায়াজম প্রভাব বিস্তার করতেছে, তাহলে তার ওষুধ হবে থুজা। এভাবে ওষুধ নির্বাচন করলে নিশ্চিত হওয়া যায় যে ওষুধ কাজ করবেই করবে এবং ওষুধ নির্বাচন সঠিক হয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে বললাম যে মনে করেন আপনার কাছে একটা রুগী আসলো চুল পড়ার সমস্যা নিয়ে। এখন আপনি তার সমস্ত লক্ষণ নিলেন, নিয়ে রেপার্টরি করলেন, রেপার্টরি করে দেখলেন যে আপনার সামনে সালফার আসছে, থুজা আসছে, মার্সল আসছে, কিন্তু আপনি দেখলেন যে তার বুড়োর চুল পড়ে গেছে, তার মাথার চুল পড়ে গেছে, এমনকি তার মুছের চুলও পড়ে গেছে। এখন আপনি তাকে কোন ওষুধটা দিবেন, তার উপর কোন মায়াজমটা এখন প্রভাব বিস্তার করতেছে? সিফিলিটিক মায়াজম স্যার, সিফিলিটিক মায়াজম।
কেন? ধ্বংসাত্মক সিমটম পাওয়া যাচ্ছে যে সেজন্য স্যার। জি 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 হ্যাঁ, উমর ফারুক ভাই, আপনি এখন কোন ওষুধটা দিবেন? সালফার দিবেন, থুজা দিবেন, না মাক্সুল দিবেন? আমি সালফারও দেব না, থুজাও দেব না, মার্কসলও দেব না। ওই রুগীটাকে কেস টেকিং করে টোটালিটি অফ সিমটমে যেটা আসে আমি সেটাই দেব। তবে সেই ওষুধটা যেন অ্যান্টিসিবিলিটিক মায়াজমের ওষুধ হয় বা অ্যান্টিসিবিলিটিককে কাভার করে এরকম একটা ওষুধ দেবো আর কি। মানে আপনি লক্ষণ সমষ্টি নিয়েছেন, নেওয়ার পরে আপনি পাইলেন যে রেপার্টরি করে যে সালফার আসছে, থুজা আসছে, মার্কসল আসছে। মানে এখন নিল এই তিনটা থেকে কোনটা অ্যান্টিসিবিলিটিক মেডিসিন? স্যার মার্সল মার্কসল। আর উমর ফারুক ভাই যেটা বলছে সেটাও ঠিক আছে, যে আপনি লক্ষণ সমষ্টি নিয়ে যেই মেডিসিনটা আসবে সেটার ভিতরে দেখতে হবে যে কোনটা অ্যান্টিসিবিলিটিক মেডিসিন। যেটা অ্যান্টিসিবিলিটিক মেডিসিন সেটা দিতে হবে। মানে এটা খেয়াল রাখবেন যখন রেপার্টরি করবেন বা আপনার কাছে আপনি ম্যাথমেটিক্যাল জ্ঞান দিয়ে যখন চিকিৎসা দিবেন, তখন দেখবেন যে কোন মায়াজমটা তার উপর প্রভাব বিস্তার করতেছে। আপনি সকল লক্ষণ নিলেন, নেওয়ার পর আপনার কাছে যে মেডিসিনগুলো মনে হবে যে আমার কাছে এটা মনে হইতেছে না, এটা হবে, কোনটা ঠিক করতে পারতেছে না, তখন দেখবেন যে কোন মায়াজমটা তার উপর প্রভাব বিস্তার করতেছে। ওই মায়াজম অনুযায়ী যদি সাইকোটিক মায়াজম তার উপর প্রভাব বিস্তার করে তাহলে অ্যান্টিসাইকোটিক মেডিসিন দিবেন, যদি সিভিলিটিক মায়াজম প্রভাব বিস্তার করে তাহলে অ্যান্টিসিভিলিটিক মেডিসিন দিবেন, যদি টিউবারকুলার মায়াজম প্রভাব বিস্তার করে তাহলে অ্যান্টি টিউবারকুলার মেডিসিন দিবেন। তাহলে কিন্তু আমাদের ঔষধ নির্বাচনটা মানে শক্তিশালী হবে এবং রোগী আরোগ্য হবে। মানে এটা আমাদের আত্মবিশ্বাসে বৃদ্ধি পাবে। স্যার মায়াজম আর যে ধাতুগত লক্ষণ, এই দুইটার মধ্যে কখন কোনটাকে প্রাধান্য দিতে হয়? আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। উমর ফারুক ভাইয়েরও কিছু প্রশ্ন ছিল এই বিষয়ে। আচ্ছা, কনস্টিটিউশন কি সেটা আগে একটু বুঝতে হবে আমাদেরকে। এটা কোর্সের বাইরে একটা আলোচনা, তো এটা বোঝার জন্য বলতেছি। সবাই লেখাটা কি বোঝা যেতেছে? জি স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যায় স্যার। আচ্ছা, কনস্টিটিউশন কি? কনস্টিটিউশনটা তো আগে বুঝতে হবে যে কনস্টিটিউশন নিয়ে অনেক কথা আছে, কিন্তু কনস্টিটিউশনটা কি? কোনো জ্ঞানী পূর্ণাঙ্গ নয় যতক্ষণ না তার উৎপত্তি অর্থাৎ শুরু সম্পর্কে ধারণা দেয়। যদি আপনি কোনো বিষয় জানেন, তার যদি উৎপত্তি বা শুরুটা না জানেন, তাহলে কিন্তু আপনার সেই সম্পর্কে জ্ঞানটা পরিপূর্ণ হবে না। এবং যেহেতু মানুষের সমস্ত রোগই তার ধাতুগত গঠন থেকে উদ্ভূত হয়, তাই যদি আমরা তার রোগসমূহকে জানতে চাই তবে তার গঠন এবং স্বভাবকে জানা আবশ্যক। আমরা তো মানুষ নিয়ে কাজ করি, মানুষের যে রোগগুলো হয় এটা নিয়ে কাজ করি। তাহলে আমাদেরকে প্রথম আমাদের জানতে হবে যে মানুষটা তৈরি হয়েছে কীভাবে, তার ধাতুগত গঠনটা কী। যখন আমরা এটা জানতে পারবো আর কী জন্য তারা মানে এই রোগগুলো কোত্থেকে উদ্ভূত হয়, তাহলে কিন্তু আমাদের জ্ঞানটা পরিপূর্ণ হবে। আমরা যদি মানুষের ধাতুগত গঠনটাই না জানি তাহলে কিন্তু আমাদের জ্ঞানটা অপরিপূর্ণ থেকে যাবে। এই জন্য ধাতুগত গঠন জানা অবশ্যক। ধাতুগত গঠন বলতে কি বোঝায়? হোমিওপ্যাথিতে কনস্টিটিউশন বা ধাতুগত গঠন শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে এবং এটি লেখকভেদে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। মানে এক একজন এক একভাবে এটা ব্যবহার করে। মানে তিনটা মতামত তুলে ধরা হবে যে তিনটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। প্রথমত, অনেক হোমিওপ্যাথ কনস্টিটিউশন বলতে বোঝায় সেই ওষুধ যা রোগীর ক্রনিক সমস্যার সম্পূর্ণ লক্ষণ সমষ্টির সঙ্গে মিলে। অনেক হোমিওপ্যাথ কনস্টিটিউশন বলতে বোঝায় সেই ওষুধ যা রোগীর ক্রনিক সমস্যার সম্পূর্ণ লক্ষণ সমষ্টির সঙ্গে মিলে, যেখানে রোগী ব্যক্তিত্ব ও স্বভাবকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। অনেক ডাক্তাররা কনস্টিটিউশন ওষুধ বলতে বোঝায় যেই ওষুধটা রোগীর ক্রনিক যে কোনো সমস্যার লক্ষণ সমষ্টির সাথে মিলে যায়, যেখানে রোগীর এই ওষুধটা নির্বাচন করার ক্ষেত্রে রোগীর ব্যক্তিত্ব এবং স্বভাবকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কনস্টিটিউশন ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে রোগীর ব্যক্তিত্ব এবং স্বভাবকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া ওষুধটা নির্বাচন করা হয়। এই অর্থে কনস্টিটিউশন রেমেডি হলো সেই ওষুধ যা এই মুহূর্তে রোগীর জন্য প্রয়োজন এবং এটি একুইট অবস্থার বিপরীতে
ক্রনিক অবস্থার জন্য প্রযোজ্য। একুইট অবস্থার বিপরীত কনিক অবস্থার জন্য প্রযোজ্য, মানে একুইট অবস্থার জন্য প্রযোজ্য না, কনিক অবস্থার জন্য প্রযোজ্য। জীবনের বিভিন্ন পর্যায়ে রোগীর জন্য ভিন্ন ভিন্ন কনস্টিটিউশনাল রেমেডি প্রয়োজন হতে পারে, নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে। এটা রোগ ব্যাধে বা তার সমস্যা অনুযায়ী কনস্টিটিউশনাল রেমেডি এটা ভিন্ন হতে পারে, এটা নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটা হলো এক ধরনের হোমিওপ্যাথি ডাক্তারদের মতামত। দ্বিতীয় মতামত হলো কেউ কেউ কনস্টিটিউশন বলতে বোঝান সেই ওষুধ যা রোগীর ব্যক্তিগত গঠন ও প্রকৃতির সঙ্গে সারা জীবনের জন্য মেলে, এটি অপরিবর্তনীয়। কেউ কেউ কনস্টিটিউশন বলতে বোঝান সেই ওষুধ যা রোগীর ব্যক্তিগত গঠন ও প্রকৃতির সঙ্গে সারা জীবনের জন্য মেলে, এটি অপরিবর্তনীয়। প্রথম মতামতে কিন্তু দেখা গেছে যে এটা পরিবর্তন হয়, এটা পরিস্থিতি অনুযায়ী রোগীর কনস্টিটিউশন রেমেডি ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু দ্বিতীয় মতামত হলো যে তাদের প্রতিটা মানুষের ব্যক্তিগত গঠন এবং প্রকৃতির সঙ্গে এই ওষুধটা সারা জীবনের জন্য মিলে যায়, অর্থাৎ এটা পরিবর্তন হয় না। প্রতিটা মানুষেরই একটা নির্দিষ্ট কনস্টিটিউশন মানে ধাতুগত গঠন রয়েছে, আর এই ধাতুগত গঠনের উপর তার একটা নির্দিষ্ট ওষুধ রয়েছে যেটা কখনো পরিবর্তন হয় না। এই মত অনুযায়ী এই নির্দিষ্ট জীবনব্যাপী ওষুধ যে কোনো আকস্মিক অসুস্থতার ক্ষেত্রে কার্যকর হতে পারে যদি ওষুধটি সঠিক শক্তিতে দেওয়া হয়। মানে তাদের মতামত অনুযায়ী তাদের যে ওষুধটা নির্দিষ্ট, যে এই রোগীদের জন্য এই ওষুধটা নির্দিষ্ট, তাদের এই ওষুধটা কোনো পরিবর্তন হয় না। তাদের যে কোনো আকস্মিক অর্থাৎ যে কোনো একুইট রোগের ক্ষেত্রে এটা কার্যকর হবে যদি ওষুধটা সঠিক শক্তিতে দেওয়া হয়। মানে একুইট পটেন্সি বলা হয়, মানে একুইট রোগের ক্ষেত্রে একটা পটেন্সি, ক্রনিক রোগের ক্ষেত্রে আলাদা একটা পটেন্সিতে দেওয়া হয়। তৃতীয় মতামত, কনস্টিটিউশন অর্থ হতে পারে জন্মগত গঠন, মনের, আবেগের এবং শরীরের স্তর, সেই অন্তর্নিহিত উপাদান বা প্রকৃতি যার উপর একটি মানুষের স্বাভাবিক গঠন দাঁড়িয়ে আছে। কনস্টিটিউশন অর্থ হতে পারে জন্মগত গঠন। আমরা সাধারণত বলি যে ধাতুগত গঠনটা হলো জন্মগত গঠন, মনের, আবেগের এবং শরীরের স্তরে সেই অন্তর্নিহিত উপাদান বা প্রকৃতি যার উপর একটি মানুষের স্বাভাবিক গঠন দাঁড়িয়ে আছে। তবে এটি সবসময় রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় ওষুধ নয়, মানে এটা সবসময় রোগীকে আরোগ্য করবে এটা কিন্তু ঠিক না। বিশেষ করে বর্তমান একুইট বা ক্রনিক সমস্যার ক্ষেত্রে তার যে কোনো একটা একুইট সমস্যা দেখা দিচ্ছে, তার জন্য এই ওষুধটাই কাজ করবে। দ্বিতীয় মতামত অনুযায়ী যে তাদের একুইট ক্ষেত্রেও তাদের কনস্টিটিউশন রেমেডি ভালো কাজ করবে যদি তাদেরকে সঠিক মাত্রা দেওয়া হয়, মানে একুইট পটেন্সি অনুযায়ী দেওয়া হয়। কিন্তু তৃতীয় মতামতে কিন্তু এটা বলতেছে যে না, তার বর্তমান একুইট বা ক্রনিক সমস্যার ক্ষেত্রে একই ওষুধ প্রযোজ্য হবে না। এই দৃষ্টিভঙ্গিতে রোগীর জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ঔষধের প্রয়োজন হতে পারে। তৃতীয় মতামত অনুযায়ী এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় বিভিন্ন ঔষধের প্রয়োজন হতে পারে। যে কোনো রোগীদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় বিভিন্ন ওষুধের প্রয়োজন হতে পারে, যেগুলোর প্রয়োজন হয় বিভিন্ন ট্রমা। কেউ হঠাৎ করে একটা শক খাইছে বা হঠাৎ করে একটা কষ্ট পেয়েছে, বা নেভার ওয়েল সিন্স, সে একটা আঘাত পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে, এরপর থেকে সে ভালো নেই, বা একটা টিকা নিছে, টিকা নেওয়ার পর থেকে সে ভালো নেই। এই ধরনের ঘটনার ফলে গঠিত স্তরগুলোর কারণে, মানে যে কোনো ট্রমা বা নেভার ওয়েল সিন্স বা কজেশন, যে কোনো কজেশনের কারণে তার মধ্যে যে স্তরটা তৈরি হয়, এই স্তর দূর করার জন্য তার ভিন্ন ভিন্ন ঔষধের প্রয়োজন হতে পারে। এই ঔষধ স্তরগুলো মূল গঠনের উপর পেঁয়াজের খোসার মতো একটার পর একটা জমে থাকে। এই স্তরগুলো মূল গঠনের উপর পেঁয়াজের খোসার মতো একটির পর একটি জমে থাকে। অর্থাৎ ধরেন কোনো বাচ্চা ক্যালকুলার কার্ভের গঠন নিয়ে জন্মগ্রহণ করলো, ঠিক আছে, সে আস্তে আস্তে বড় হইলো, বড় হওয়ার পর সে এক রাস্তায় বের হয়েছে, একটা আঘাত পাইছে। আঘাত পাওয়ার পর
তার উপর একটা লেয়ার তৈরি হয়েছে, বা সে মানসিক কোন কষ্ট পাইছে, তার বাবা মা আলাদা হয়ে গেছে, তার মধ্যে একটা মানসিক আঘাত তৈরি হয়েছে, তার মানে সে ন্যাপটামিউর বা ইগনিশিয়ার একটা নতুন একটা স্তরে আবৃত হয়ে গেছে। এরপর তার মধ্যে আরেকটা কারণে আরেকটা ওষুধের আবরণ তার মধ্যে দেখা দিছে, এভাবে তার উপর একটার পর একটা ওষুধের স্তর তৈরি হয়েছে। তৃতীয় মতামত অনুযায়ী তার জন্য ওই কনস্টিটিউশনাল ঔষধই কাজ করবে না, তার জন্য একবার এক একটা ওষুধের প্রয়োজন হবে তার যে পেঁয়াজের মতো যে খোসাগুলো আছে একটার পর একটা খোসা দূর করার জন্য। সবগুলো খোসা দূর হওয়ার পর তার মধ্যে ক্যালকিরিয়ার লক্ষণগুলো চলে আসবে, সেটা হলো তার কনস্টিটিউশনাল গঠন, ধাতুগত গঠন বা কনস্টিটিউশনাল রেমেডি তখন তার জন্য প্রযোজ্য হবে। আচ্ছা, 3টা মতামত সবাই বুঝতে পারছেন? যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। তাহলে কনস্টিটিউশন প্রথম দুইটা, তৃতীয়টা তো না। তৃতীয়টা হলো বলতেছে অন্য লেয়ার থাকলে সেটা দূর করবে না, তৃতীয়টাও বলতেছে যে তার মধ্যে কনস্টিটিউশন, যে কোনো একটা মানুষ কনস্টিটিউশনের উপরে জন্মগ্রহণ করে, একটা ধাতুগত গঠন নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু জন্মগ্রহণ করার পর তার মধ্যে বিভিন্ন লেয়ার তৈরি হয়, ঠিক আছে, একটার পর একটা লেয়ার তার উপর পড়ে। যখন আমরা তাদেরকে চিকিৎসা দিব তখন উপরে যে লেয়ারটা থাকবে এই লেয়ারটা দূর করার জন্য একটা মেডিসিন দিব, দেওয়ার পর এই লেয়ারটা দূর হয়ে যাবে, তারপরে যে লেয়ারটা থাকবে এই লেয়ার অনুযায়ী তাকে ওষুধ দিব, এই লেয়ারটা দূর হয়ে যাবে, এভাবে তার লাস্টে তার কনস্টিটিউশনাল ধাতুগত গঠনটা বের হয়ে আসবে, তখন তাকে কনস্টিটিউশনাল চিকিৎসা দিতে হবে। তাহলে তখন যে ওষুধের সিমটমটা আসবে সেটাই তার কনস্টিটিউশনাল ওষুধ। হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, কনস্টিটিউশন। জি জি, আচ্ছা, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন? স্যার আমরা তো সাধারণত 3 নম্বরটাই মনে করি। ঠিক আছে, এটা আপনি মনে করেন, এটা হইতে পারে না হইতে পারে, বাকি সামনেটা আগে। আমি তিনোটা বুঝতে পারছেন কিনা সবাই? যেমন আপনি মতামত দিচ্ছেন যে তৃতীয়টা ঠিক আপনার কাছে মনে হইতেছে, অন্যদের কাছে অন্যটা মনে হইতে পারে। বললাম না যেটা এই তিনোটাই কিন্তু বিভিন্ন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এটা গ্রহণযোগ্য, মানে এক একজন হোমিওপ্যাথি ডাক্তার এক একটা মনে করেন। তাহলে তৃতীয়টার ক্ষেত্রে তো ওই আগের থেকে বের করা যাবে না, সেটা তো মানে ট্রিটমেন্টের পরে তারপর বের করতে হবে। যেটা বোঝানো হয়েছে, অনেক ডাক্তাররা মনে করে কি যে সে ক্যালকিয়া কার্ভের রুগী, আপনার কাছে আসলো যে সে মোটা থলথলে পুরো ক্যালকিয়া কার্ভের গঠন নিয়ে আসছে, মানে তার ওষুধ ক্যালকিয়া কার্ভই হবে, অন্য কোনো ওষুধ হবে না, কিন্তু সে নিয়ে আসছে একটা ট্রমা নিয়ে আসছে। ধরেন সে বাইরে গেছে, একটা বল এসে মাথায় পড়ছে, সে মাথাটা ফুলে গেছে বা পইরা গেছে, পইরা আঘাত পাইছে। এখন আমরা তো মনে করি যে আর্নিকা হবে বা নেটামসাপ হবে, তারা এটা মনে করে না, তারা মনে করে যে না ক্যালকিয়া কার্ভই তার ওষুধ। অ্যান্ড ক্যালকিয়া কার্ভটা তারা পটেন্সির ক্ষেত্রে ভিন্নতা নিয়ে আসে, যে একুইড ক্ষেত্রে ক্যালকিয়া কার্ভটা একটা পটেন্সি দিতে হবে, যদি কোনিক হয় তাহলে কোনিক ক্ষেত্রে তার ক্যালকিয়া কার্ভের পটেন্সিটা ভিন্ন হবে, কিন্তু ওষুধ তার ক্যালকিয়া কার্ভই হবে, অন্য কোনো ওষুধ হবে না, মানে গঠন অনুযায়ী তার এ ওষুধটা হবে। কিন্তু তৃতীয় মতামতে যেটা বলতেছে যে না, এখন তার উপরে একটা লেয়ার পড়ছে, আর্নিকার লেয়ার পড়ছে, এখন তাকে ক্যালকিয়া কার্ভ দিলে হবে না, তাকে আর্নিকা দিতে হবে। আর্নিকা দেওয়ার পর যখন এটা ভালো হয়ে যাবে তখন তাকে ক্যালকিয়া কার্ভ দিলে তার ধাতুগত গঠন আরো শক্তিশালী হবে। ঠিক আছে? না, এখন লেয়ার যদি পড়েই যায় অনেকগুলো, হ্যাঁ, তাহলে কি তার অরিজিনাল যে কনস্টিটিউশন সেটা কি বোঝা যাবে দেখে? হ্যাঁ, অবশ্যই বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো? তাহলে সামনে আগে আরেকটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জি আছে। জি। এই বইয়ে আমরা কনস্টিটিউশন শব্দটি তৃতীয় সংজ্ঞা অনুযায়ী অর্থাৎ জন্মগত বা অন্তর্নিহিত গঠন হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এই লাকডি স্কিপারের মতে তৃতীয়টাই গ্রহণযোগ্য, মানে উনি যেটা মনে করতেছেন যে না এটাই ঠিক, যেটা আব্দুল কুদ্দুস ভাই বলছেন যে তার কাছে মনে হইতেছে যে না তৃতীয় মতামতটাই ঠিক আছে। বর্তমানে কোনো একটি নির্দিষ্ট স্তরের জন্য প্রয়োজনীয় ওষুধকে অনেক সময় করে কনস্টিটিউশন বলা হলেও তা বিভ্রান্তিকর হতে পারে, মানে এটা তার উপরে একটা টেম্পোরারি একটা ধাতুগত গঠন তৈরি হয়েছে, এটা বললেও এটা ভুল হবে, মানে বিভ্রান্তি তৈরি হবে। তাই এই বই আমরা একে বলবো থেরাপিউটিক রেমেডি। থেরাপিউটিক রেমেডি মানে রোগ অনুযায়ী যে ওষুধটা দেওয়া হয় এটাকে থেরাপিউটিক রেমেডি বলা হয়, লেয়ার রেমেডি।
অর্থাৎ তার উপরে যে লেয়ারটা পড়ছে এই লেয়ার অনুযায়ী তাকে ওষুধ দেওয়া হয়, বা শুধু রেমেডি, এই সকল নামে একে ডাকা হবে। এই পদ্ধতিতে রোগীকে তার জীবনের টাইমলাইন ধরে একটি স্তরের জন্য ওষুধ দেওয়া হয়, বর্তমান অবস্থা থেকে শুরু করে পিছনের দিকে যাত্রা করে। মানে বর্তমানে তার উপর যে লেয়ারটা আছে এই লেয়ারটা দূর করে ধীরে ধীরে তার পিছনের দিকে যাওয়া হয়, অর্থাৎ তার ধাতুগত গঠনের দিকে যাওয়া হয়। যখন সব স্তর ও মায়াজমেটিক অবস্থা পরিষ্কার হয়ে যায় তখন রোগী তার প্রকৃত কনস্টিটিউশনাল রেমেডি পান, সাধারণত 10 মাত্রায় 3টি শুকনো বড়ি। অর্থাৎ যখন তার সব স্তরগুলো, তার উপর যে লেয়ারগুলো পড়ছে এই লেয়ারগুলো দূর করা হয়, দূর করার পর তখন যদি তাকে তার কনস্টিটিউশনাল রেমেডি দেওয়া হয় তাহলে তার ধাতুগত গঠনটা শক্তিশালী হয়। আর কনস্টিটিউশনাল রেমেডিগুলো দিতে হয় সাধারণত 10 মাত্রায়। যদি সে ক্যালকিয়া কার্ভের রোগী হয় তাহলে ক্যালকিয়া কার্ভের 10 তাকে দিতে হবে, 10 3টা বড়ি, শুকনা বড়ি মুখে দিতে হবে। মানে এটা লাইক স্কিপারের মতে, এটা ডাক্তার ভেদে বিভিন্ন হতে পারে কিন্তু নিয়মটা একই। এই ওষুধ রোগীকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে, মানে ধাতুগত ওষুধটা রোগীর ভিতর থেকে শক্তিশালী করে তোলে, আকস্মিক অসুস্থতা পুনরাবৃত্তি প্রতিরোধ করে এবং হীরাকে ঘষে পলিশ করার মতো রোগীকে প্রকৃত গুণাবলী উদ্ভাসিত করে এবং দুর্বলতাগুলো হ্রাস করে। হীরাকে ঘষে পলিশ করার মতো করে রোগীর প্রকৃতি গুণাবলী উদ্ভাসিত করে এবং দুর্বলতাগুলো হ্রাস করে। মানে তখন যদি আমরা রোগীকে কনস্টিটিউশনাল রেমেডিটা দেই তাহলে কিন্তু তার ধাতুগত গঠনটা অনেক শক্তিশালী হবে, সে আকস্মিক কোনো অসুস্থতায় ভুগবে না, বা তার পুনরাবৃত্তি কিছুদিন পর যে সমস্যাটা হয় সেটাও প্রতিরোধ হবে, মানে সেটা আর দেখা দিবে না। তখন তার যে প্রকৃত গুণাবলী আছে, মানে ধাতুগত যেই লক্ষণগুলো আছে সেগুলো প্রকাশিত হবে এবং তার দুর্বলতাগুলো হ্রাস পাবে। ধাতুগত গঠনের এই ব্যাখ্যার সাথে পূর্বের দ্বিতীয় ব্যাখ্যার পার্থক্য কি, মানে দ্বিতীয়টার সাথে কি পার্থক্য, তৃতীয়টার সাথে আর কি দ্বিতীয়টা কি পার্থক্য। এই পদ্ধতিতে ধাতুগত গঠন বলতে আমরা বুঝি যে একজন মানুষের জন্মগত প্রকৃতি বা মুখ্য ধাতুগত গঠন মাত্র 7টি সম্ভাব্য ঔষধকে কাভার করে। এগুলো হলো সালফার, ফসফরাস, ক্যালকিয়া কার্ব, ক্যালকিয়া ফস, সাইলিসিয়া, লাইকোপোডিয়াম এবং ব্রাইটা কার্ব। এগুলো বেশিরভাগই খনিজ উপাদান যা দেহের মৌলিক জৈব রাসায়নিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো মানুষের প্রকৃত গঠন যা গঠিত হয় গর্ভধারণের সময়ই। অর্থাৎ লাগডিক্সপারের একটা গবেষণায় দেখছেন যে প্রতিটা মানুষ 7টা মেডিসিনের উপর জন্মগ্রহণ করে। প্রথমে তারা 7টা মেডিসিনের উপর জন্মগ্রহণ করে, যেমন সালফার, ফসফরাস, ক্যালকিয়া কার্ব, ক্যালকিয়া ফস, সাইলিসিয়া, লাইকোপোডিয়াম এবং ব্রাইটা কার্ব। এই 7টা মেডিসিনের উপর জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পর এক একজন এক এক দিকে, মানে এক একটা ওষুধের দিকে চলে যায় পরে। এই 7টা ওষুধের অধিকাংশ ওষুধগুলো হলো খনিজ উপাদান যা দেহের মৌলিক জৈব রাসায়নিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হলো তাহলে অন্যান্য ঔষধগুলোর অবস্থা কি। যদি আমরা বলি যে আমি 7টা ওষুধই সবাই জন্মগ্রহণ করে তাহলে বাকি ওষুধগুলো কি বাদ? এর উত্তর হলো জীবনের অভিজ্ঞতা, মানসিক আঘাত বা বিশেষ পরিস্থিতি একজন মানুষের উপর অতিরিক্ত স্তর তৈরি করে, অর্থাৎ নতুন লেয়ার তৈরি করে। এই স্তরগুলি বিভিন্ন ঔষধের ছবি বা রেমেডি স্টেট তৈরি করে। উদাহরণস্বরূপ গর্ভাবস্থায় মা যদি কোনো বড় ধরনের কষ্ট পায় বা মানসিক আঘাত পান তাহলে শিশু জন্মের থেকেই সেই কষ্টের প্রভাব নিয়ে আসে। যদি কোনো গর্ভবতী মা বাচ্চা গর্ভাবস্থায় থাকাকালীন বড় ধরনের কোনো কষ্ট পায় বা মানসিক আঘাত পায় তাহলে শিশু জন্মের পর থেকেই কষ্টের একটা প্রভাব নিয়ে সে জন্মগ্রহণ করে। অনেক সময় দেখা যায় শিশুটি জন্ম থেকেই ইগনিশিয়া বা ন্যাট্টামিউরের মতো দুঃখবোধ ভিত্তিক প্রতিক্রিয়ার ছবি বহন করতেছে। আবার যদি বাবা মার গনোরিয়ার সক্রিয় সংক্রমণ থাকে তাহলে শিশুটি ম্যাডোরি নামের স্বভাব নিয়ে জন্ম নিতে পারে। এসব ক্ষেত্রে শিশুদের উপর এই প্রতিক্রিয়ার ছাপ এতটাই গভীর হয় যে তাকে দেখে মনে হয় যেন সে সত্যি ন্যাট্টামিউর বা ম্যাডোরি নাম, যদিও প্রকৃতপক্ষে এটি তার উপর চাপানো একটি স্তর মাত্র, আসল ধাতুগত গঠন নয়। মানে কথাগুলো সবাই বুঝতে পারছেন?
আমার একটা প্রশ্ন আছে। জি জি ওই একটা রোগী আসলো, যেটা বললেন যে 7টা ওষুধের মানে ফান্ডামেন্টাল তার হুম মানে মৌলিক থাকে। এখন একটা রোগী হয়তো 40-50 বছর বয়সে আসলো ডাক্তারের কাছে, জি তারপর বিভিন্ন লেয়ার তৈরি হয়েছে জীবনের বিভিন্ন হ্যাঁ বয়সে, ট্রমা আসছে, এই অসুখ হয়েছে, এই অসুখ হয়েছে, এই অসুখ হয়েছে। প্রথম লেয়ার থেকে শুরু করে লেয়ার বা লেয়ার রিমুভ হচ্ছে একে একে, কিন্তু মূল জায়গায় পৌঁছালাম এটা নিশ্চিতভাবে বোঝার উপায় কি? যে সময় আমি 7টা মেডিসিনের জায়গায় আসবো, অথবা তার সবগুলা লেয়ারই একে 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 আসলো, আসার পরে আসল মানে তার মৌলিক জায়গায় আসলাম, হুম। এইটা বোঝার কিভাবে বুঝতে পারবো? এখানে কিন্তু এই উত্তরটা দেওয়া আছে। যখন আপনি পিছনে এই যে বর্তমান অবস্থা থেকে শুরু করে পিছনের দিকে যাত্রা করে, মানে ধাতুগত চিকিৎসাটার সিস্টেমটা হলো যখন আপনি লেয়ার বাই লেয়ার চিকিৎসা দিবেন, দেওয়ার পর বর্তমান অবস্থা থেকে মানে সবার শেষে যেই লেয়ারটা পড়ে সেটার কিন্তু চিকিৎসা প্রথম হবে, ঠিক আছে? ওই স্তরটা দূর হওয়ার পর এর আগে যেটা পড়ছে সেটা দূর হবে, এভাবে পিছনের দিকে যাবে। যেতে যেতে যখন তার সমস্ত স্তরগুলা বা মায়াজমেটিক অবস্থা পরিষ্কার হয়ে যাবে, মানে সব লেয়ারগুলো দূর হয়ে যাবে, তখন রোগীর মূল কনস্টিটিউশনাল বা ধাতুগত ওষুধটা ফুটে উঠবে। এটা বোঝা যাবে। না, বুঝতে জি পারছি, জি ওইটা লেয়ার গুলা চলে গেল, কিন্তু হ্যাঁ আমি লক্ষণ দেখে কিভাবে বুঝতে পারবো হ্যাঁ আমার মূল জায়গায় চলে আসছে, সব লেয়ার চলে গেছে? আমার তো ওইরকম কেউ বলে দিবে না। আমি হ্যাঁ একটা হ্যাঁ ওষুধ দিচ্ছি, যাচ্ছে, কিন্তু আমি তো ধরেন 10টা লেয়ার আছে, হুম আমি পঞ্চম 5টা লেয়ার যাওয়ার পরেও তো আমার মনে হইতে পারে এটাই মূল জায়গা। মানে আসলে তো তা না, আরো 5টা যাওয়ার পর মূল জায়গা, কিন্তু মূল জায়গায় গেলে তো আমার কোনো ইন্ডিকেশন থাকবে যেটা আমি বুঝতে পারবো হ্যাঁ আমার মূল জায়গায় চলে আসছে, এখন কনস্টিটিউশনাল রেমেডি দিতে হবে। সবগুলা চিকিৎসাই কিন্তু আমাদের লক্ষণ ভিত্তিক হবে, যে কোনো স্তরই পড়ুক সবগুলাই কিন্তু লক্ষণ অনুযায়ী পড়বে। যখন আপনি সব লেয়ারগুলো দূর করতে থাকবেন, দূর করার পরে দেখবেন তার মধ্যে হয়তো ক্যালকেরিয়ার বা সালফার বা ক্যালকিরিয়াফস বা লাইকোপোডিয়ামের লক্ষণগুলো আসছে। এখন এটা কি শেষ লেয়ার কিনা সেটা বুঝবেন যখন এই ওষুধটা আপনি দিবেন। দেওয়ার পর দেখা যাবে যে তার আকস্মিক অসুস্থতা হওয়া, মানে হঠাৎ সে অসুস্থ হয়ে যায়, এটা আর হচ্ছে না, তার সমস্যাগুলো পুনরাবৃত্তি হইতেছে না, এগুলো ঠিক হয়ে গেছে। তার মধ্যে যে দুর্বলতাগুলো ছিল আগে, এই দুর্বলতাগুলো দূর হয়ে গেছে। এইভাবে আপনি বুঝতে পারবেন যে তার এখন কনস্টিটিউশনাল ওষুধটা চলতেছে বা এখন তার কনস্টিটিউশনাল মেডিসিন দরকার। হেরিং এর ল অনুযায়ী। জি জি অবশ্যই হেরিং ল অনুযায়ী সব চিকিৎসা। এই লেখাগুলো কোন বইয়ের? এই যে আপনি এটা স্লাইডটা দিচ্ছেন। আচ্ছা, বইয়ের ছবিটা আমি দিয়ে দিব না, আমেরিকান একজন ডাক্তার লাকডি স্কিপার, ঠিক আছে? ও আচ্ছা, একটু এই যে স্লাইড গুলো দিলেন এগুলো দিয়ে দেন, রাইটারের নামটাও দিয়ে দেন তাহলে। মানে এটা হলো আমার একটা বইয়ের, আমি এই বইটা লিখতেছি আর কি, নতুন মায়াজম এবং কনস্টিটিউশন, ওই জায়গা থেকে আর কি আপনাদেরকে এটা দেখাইলাম। না ঠিক আছে, এটা তো পরে পাবো, কিন্তু যেটুকু আমাদের দিলেন এইটুকু আচ্ছা আচ্ছা দিয়ে দিয়েন। আচ্ছা অবশ্যই দিব। অন্তত আপনার কথাগুলোর সাথে যেন আমরা স্টাডি করতে পারি, জি জি তাহলে না, সেই জন্য। এতটুকু অবশ্যই দিব ইনশাআল্লাহ, অবশ্যই। হ্যাঁ আমি সেটাই বলতেছি। আচ্ছা, ধরেন একটা কেস বলি, এরপর কনস্টিটিউশন বাদ দিয়ে তার আরেকটা বিষয় আছে টেম্পারমেন্ট, ঠিক আছে? কনস্টিটিউশন বোঝা যায়, মানে টেম্পারমেন্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওটা একটা উদাহরণ দিব, শুধু বিস্তারিত আলোচনা করবো না। এটা ক্লিনিক্যাল কেস, একটি 4 মাস বয়সী শিশুকে নিয়ে আসা হয়, মানে এটা ওনার কেসই, ওনার কাছে নিয়ে আসা হয়। তার প্রধান সমস্যা ছিল ট্যাকিপোনিয়া, মানে শ্বাসের সমস্যা আর কি, দ্রুতগতির শ্বাস, অর্থাৎ খুব দ্রুত শ্বাস নেওয়া, প্রতি মিনিটে 80 থেকে 40 বার। বাচ্চার বয়স মাত্র 4 মাস। বাচ্চার মা বাবা অনেক ডাক্তার দেখাইছেন, কিন্তু কোনো উপকার হয়নি। জন্মের পর থেকে শিশুটি এই অবস্থায়, মানে তার এই অবস্থাটা জন্মের পর থেকেই দেখা দিছে। তার মানে সমস্যাটি মূলত শুরু হয়েছে গর্ভকালীন অবস্থায়, যে বাচ্চাটা জন্ম নিচ্ছে এই সমস্যাটা নিয়ে, তার মানে বুঝতে হবে যে আমাদেরকে যে এই বাচ্চারা গর্ভাবস্থায় তার মধ্যে এই সমস্যাটা ছিল। তার মাকে জিজ্ঞাসা করা হলো গর্ভাবস্থায় কোনো মানসিক ধাক্কা পেয়েছিলেন কিনা। লাকডি স্কিপার তাকে জিজ্ঞাসা করলো যে গর্ভাবস্থায় আপনি কোনো মানসিক ধাক্কা পেয়েছিলেন কিনা বা কোনো সমস্যা হয়েছিল কিনা। তিনি বললেন গর্ভের 3য় মাসে অ্যালোপ্যাথিক ডাক্তার তাকে বলেছিলেন আপনার বাচ্চা হয়তো থাকবে না, মিসক্যারেজ হয়ে যেতে পারে, মানে বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যেতে পারে। তবে কেন এই কথা বলেছিলেন তা জানেন না, মানে ডাক্তার কী জন্য তাকে এটা বলছিল যে তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যেতে পারে, এটা উনি জানেন না। কিন্তু এই খবর শোনার পর তিনি প্রচণ্ড কষ্ট পান। তার অনুভূতি ছিল কেন আমার সাথে এমন হয়, মানে তিনি এটা নিয়ে অনেক টেনশন করে যে আমার সাথে কেন এটা হইলো, আমার বাচ্চা কেন মিসক্যারেজ হয়ে যাবে, মানে এটা নিয়ে অনেক টেনশনে ছিলেন বাচ্চা পেটে থাকা অবস্থায়।
তিনি এটি শোনার পর দীর্ঘদিন কান্না করছে এবং হতাশায় ভুগছেন। মানে তিনি এটা শোনার পর থেকে দীর্ঘদিন কান্না করছেন এবং হতাশায় ভুগছেন। এটা কিন্তু গর্ভাবস্থা থাকাকালীনই, যতক্ষণ না নিশ্চিত হন যে তার শিশু সুস্থ আছে। মানে ইনি অনেক দিন পরে জানতে পারেন যে না, তার বাচ্চা সুস্থ আছে, কোনো সমস্যা নেই। এতদিন কিন্তু তিনি কান্না করতেছেন, হতাশায় ভুগছেন, এই ধরনের সমস্যা তার মধ্যে ছিল। কিন্তু ততদিনে এই মানসিক ধাক্কা শিশুর উপর প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে তার মার জন্য ইগনিশিয়া প্রয়োজন ছিল। একটা মানসিক ধাক্কা হঠাৎ করে, এই জন্য আমাদের কাছে আসলে কিন্তু তখন আমরা ইগনিশিয়া চিন্তা করতাম, বা এই ধরনের কোনো রোগী আসলে কিন্তু আমরা ইগনিশিয়া চিন্তা করি। তার মানে ওই অবস্থায় তার মার জন্য ইগনিশিয়া দরকার ছিল, ঠিক সেটি শিশুর জন্য প্রয়োজন ছিল। আমি শিশুটিকে, একটা লাকডি স্কিপার বলতেছেন যে আমি শিশুটিকে ইগনিশিয়া LM1 প্রয়োজনে, মানে একটা হয়তো গ্যাসের সাপোর্ট নেওয়ার জন্য বলেন আর কি, LM1 দেন আর গ্যাসের সাপোর্ট নেওয়ার জন্য বলেন। 1 মাসের মধ্যেই শিশুর শ্বাসের সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে যায়, যেটা কোনো ডাক্তারই ভালো করতে পারছিল না, ওটা 1 মাসের মধ্যেই ভালো হয়ে যায় ইগনিশিয়া LM1 দেওয়ার কারণে। দিয়েছেন কোন লক্ষণের উপর? শিশুর শ্বাসকষ্ট, এগুলা কোনো লক্ষণ নেন নাই, নিয়েছেন তার মায়ের গর্ভাবস্থায় মানসিক আঘাতের কারণে। তার মানে ইগনিশিয়া কিন্তু তার ধাতুগত ওষুধ না, এটা হলো তার উপর একটা লেয়ার পড়ছে, তার মার কষ্টের কারণে বাচ্চার উপর একটা লেয়ার পড়ছে ইগনিশিয়া। যখন তাকে ইগনিশিয়া দিছে, দেওয়ার পর তার সমস্যাটা ভালো হয়ে গেছে। তার অ্যালোপ্যাথিক ডাক্তার শুধু এটুকুই বললেন, হয়তো ও বড় হয়ে ঠিক হয়ে গেছে, মানে তার বয়স বাড়ছে এই জন্য সে ভালো হয়ে গেছে। কিন্তু ভালো হয়েছে কিন্তু ইগনিশিয়াতে, ইগনিশিয়ার একটা লেয়ার পড়ছিল তার উপর। ঠিক আছে, কেসটা বুঝছেন তো সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, টেম্পারমেন্ট খুব আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। কনস্টিটিউশন, মায়াজম, টেম্পারমেন্ট, এই তিনটা যদি কেউ ভালোভাবে বুঝে, আমি মনে করি সে অনেক ভালো ডাক্তার হতে পারবে। টেম্পারমেন্ট একটা ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করবো, মানে একটু বেশি করবো না, মানে একটা উদাহরণ বোঝানোর জন্য। 4 ধরনের টেম্পারমেন্ট হয়: কোলোরিক, স্যাঙ্গুইন, মেলানকোলিক আর একটা প্লেগমেটিক। যেমন আমাদের মানুষ তৈরি হয়েছে কীভাবে? মানুষ তৈরির মূল উপাদান কি? মাটি, 4টা। হ্যাঁ, কি কি বলেন, আপনি বলেন। মাটি, পানি, আগুন, হাওয়া। হাওয়া মানে বাতাস। এই 4টার কারণে আমাদের মধ্যে 4 ধরনের টেম্পারমেন্ট দেখা যায়: ক্লোরিক, স্যাঙ্গুইন, মেলানকোলিক, প্লেগমেটিক। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু চীনের একটা বড় গবেষণা আছে, এটার কিছু নাম উপরে দেওয়া আছে, এটা এখন আলোচনা করবো না। আপনি একটা হোটেলে গেলেন, যার পর আপনারা কয়েকজন মিলে, ধরুন 4 জন বন্ধু আপনারা হোটেলে গেছে, যার পর স্যুপ অর্ডার দিলেন। এখন 4 জনের স্যুপ দিল, ক্লোরিক মানে স্যুপ দেওয়ার পরে দেখা গেল যে স্যুপের বাটির উপরে একটা চুল পড়ে আছে। তখন ক্লোরিক যারা, তারা কি ইয়াটা দেখাবে, মানে এক্সপ্রেশনটা দেখাবে। ক্লোরিক যারা, তারা রেগে গিয়ে ওয়েটারের দিকে স্যুপ বা থালা ছুঁড়ে মারবে। যারা ক্লোরিক টেম্পারমেন্টের, মানে যাদের মেজাজটা ক্লোরিক, তারা এই বাটিটা উঠে ওয়েটারের মুখে মারবে, বা তার যে প্লেট দিবে এই প্লেটটা ছুঁড়া মারবে। মানে তারা এই ধরনের টেম্পারমেন্ট। ক্লোরিক যারা, তারা এই ধরনের টেম্পারমেন্ট। আর স্যাঙ্গুইন যারা, তারা মুখ বিকৃতি করে বিষয়টি এড়িয়ে গিয়ে গুনগুন করে রেস্টুরেন্ট ছেড়ে চলে যাবে। মানে তারা তাদের একটা মুখের এক্সপ্রেশন দেখে তারা বলতে থাকবে, ধর এই হোটেলটা ভালো না জায়গা, এই বইলা চলে যাবে, যারা স্যাঙ্গুইন। আর মেলানকোলিক যারা, মেলানকোলিক হলো যারা কি হতাশায় ভোগে বেশি, তারা কেঁদে ফেলবে। তারা তাদের বাটিতে চুল দেখলে তারা কান্না করবে আর বলতে থাকবে, সব খারাপ জিনিস আমার সাথেই হয়, সব খারাপ জিনিস আমার সাথেই ঘটে। মানে আমার 3 বন্ধুর স্যুপের বাটি ঠিক আছে, কিন্তু চুলটা আমার স্যুপের মধ্যেই পড়লো, বা আমার স্যুপের মধ্যেই চুলটা দেখা দিল। মানে সে বলবে যে সব খারাপ জিনিস আমার সাথেই ঘটে, আমার সাথে কেন এমনটা ঘটে সবসময়। এগুলো হলো মেলানকোলি। আর প্লেগমেটিক যারা, তারা চুলটা দেখে না সরিয়ে স্যুপ খাওয়া শুরু করবে। মানে তাদের এটা কোনো সমস্যাই না, সেই চুল সহ স্যুপ খাওয়া ফেলবে, মানে আরেক বাটি স্যুপ অর্ডার দিবে। মানে এটা তার কাছে কোনো সমস্যাই না। আমাদের সমাজে কিন্তু এই 4টা ধরনের মানুষই সাধারণত পাওয়া যায়।
মানে এটা হলো টেম্পারমেন্ট অনুযায়ী। টেম্পারমেন্টের মানে বিভিন্ন ভাগ আছে। ক্লোরিক রোগীরা এক ধরনের হাঁটে, স্যাঙ্গুইনিক রোগীরা এক ধরনের হাঁটে, মেলানকোলিক প্লেগমেটিক তারাও আরেক ধরনের হাঁটে, মানে হাঁটার ক্ষেত্র ভিন্নতা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আর এই যে চারটা পরিভাষা বললেন স্যার, বাংলাটা যদি বলে দিতেন ভালো করে, আসলে ক্লিয়ার বুঝে না বিষয়টা। ইংরেজিতে শব্দগুলো না এইগুলো হলো টেম্পারমেন্ট, এগুলো টেম্পারমেন্ট বিস্তারিত পড়তে হবে, বিস্তারিত না পড়লে এটা ধরতে পারবেন না। এখন মানে একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে আমাদের সমাজে 4 ধরনের মানুষ থাকে। ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে টেম্পারমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো পরে এক সময় দেখি ইনশাল্লাহ আলোচনা করতে পারি কিনা। গত ক্লাসে উমর ফারুক একটা প্রশ্ন করছিল যে কনস্টিটিউশন মেডিসিন দিব নাকি মায়াজমেটিক ওষুধ দিব। অনেক ডাক্তাররা বলেন যে কনস্টিটিউশনাল মেডিসিন দিতে। এখন আমাদেরকে মায়াজমটা বুঝতে হবে। মায়াজম 2 ধরনের হয়, একটা হলো মৌলিক মায়াজম, আরেকটা হলো রোগ অনুযায়ী মায়াজম, মানে রোগজ মায়াজম বলা হয়। মানুষ জন্ম থেকেই কিছু মায়াজম তার মধ্যে থাকে, ওটা হলো মৌলিক মায়াজম। আর মৌলিক মায়াজমের সাথে কিন্তু ধাতুগত গঠন অনেকটা মিল থাকে। এই জন্য ধাতুগত গঠন অনুযায়ী আপনি ওষুধ দেন আর মায়াজম অনুযায়ী ওষুধ দেন। যদি আপনি মৌলিক মায়াজম অনুযায়ী ওষুধটা দেন সেটা একই ওষুধ হবে। ধাতুগত ওষুধ যেটা মৌলিক মায়াজম অনুযায়ী যেটা দেবেন সেটাও কিন্তু একই ওষুধ হবে। কিন্তু মৌলিক মায়াজমটা কখন পরিবর্তন হয়, আমরা যদি মায়াজমের 10টা নীতি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। আমি এই আপনাদের 10টা নীতি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় মায়াজম বোঝার জন্য। 1 নাম্বার, মায়াজম হলো এমন একটি গতিশীল শক্তি যা দেখা যায় না। মায়াজমটা কিন্তু দেখা যায় না, এটা একটা গতিশীল শক্তি, মানে ডাইনামিক এনার্জি বলা হয়। 2 নাম্বার, পৃথিবীতে বাস করা প্রতিটি জীবিত প্রাণীর নিজস্ব মায়াজম রয়েছে। পৃথিবীতে বাস করা প্রতিটি জীবিত প্রাণীর নিজস্ব মায়াজম রয়েছে, সবারই একটা আলাদা আলাদা মায়াজম রয়েছে। 3, মায়াজম যে কোনো জীবিত প্রাণীর জীবনী শক্তির শত্রু। মায়াজমটা যত জীবিত প্রাণী আছে সবার একটা প্রকাশ্য শত্রু বা শত্রু। মায়াজম কিন্তু বন্ধু না, এটা একটা শত্রু। 4 নাম্বার, এটি গতিশীল, এটি গতিশীল স্তরকে প্রভাবিত করে। আগেই বলছি যে মায়াজমটা হলো গতিশীল শক্তি, আর এই গতিশীল শক্তি মানে জীবনী শক্তি একটা গতি আছে, এই গতিটাকে প্রভাবিত করে। এর ফলে যে কোনো জীবিত প্রাণী জীবন রক্ষাকারী শক্তিকে ডাইনামিক্যালি বিঘ্ন ঘটায়। মানে আমাদের জীবনের শক্তি যেটা আছে এই জীবনের শক্তিকে সে সঠিক কাজটা করতে দেয় না, এটাতে বিঘ্ন ঘটায়। এটি ডাইনামিক, মায়াজমটা একটা ডাইনামিক, এটি ডাইনামিক্যালি যে কোনো জীবিত প্রাণীর জীবন রক্ষাকারী শক্তিকে বিশৃঙ্খল করে দেয়। আমাদের জীবনী শক্তিকে এটা বিশৃঙ্খল করে দেয়, মানে স্বাভাবিক যে কাজগুলো আছে সেগুলো করতে দেয় না। 5 নাম্বার, মায়াজম সংক্রমণের প্রাথমিক পূর্বাবস্থা হলো সংবেদনশীলতা। মায়াজম সংক্রমণের প্রাথমিক পূর্বাবস্থা হলো সংবেদনশীলতা। যখন আপনি সংবেদনশীল হয়ে পড়বেন তখনই মায়াজম আপনাকে আক্রান্ত করবে। মানে যখন আপনি দুর্বল থাকবেন, অবসাদগ্রস্ত থাকবেন, তখন কিন্তু সে সুযোগ পাবে আপনাকে আক্রান্ত করার। 6 নাম্বার, কোনো ব্যক্তি বা কোনো জীবিত প্রাণী যখন সংবেদনশীল হয় তখন মায়াজম শরীরে প্রবেশ করার সুযোগ পায়। এটি মায়াজমেটিক সংক্রমণ হিসেবে পরিচিত। ধরেন আপনার একজন মানুষ, সে একজন পতিতার কাছে গেছে, 2-1 বার গেল, কোনো সমস্যা হলো না। যখন সে আস্তে আস্তে তার শরীরটা দুর্বল হয়ে গেল তখন সিফিলিস মায়াজম তার মধ্যে প্রবেশ করার সুযোগ পায়, তখন তাকে সিফিলিস মায়াজম আক্রান্ত করে। সেটাকে বলা হয় মায়াজমেটিক সংক্রমণ। 7 নাম্বার, মায়াজম শরীরে প্রবেশ করার পর এটি ইতিমধ্যে শরীরে বিদ্যমান মৌলিক মায়াজমগুলোতে যোগদান করতে ঝুঁকে পড়ে। অর্থাৎ তার মধ্যে আগের থেকেই সোরাস, সিফিলিস, সাইকোসিস এই 3টে মায়াজম বিদ্যমান রয়েছে। যখন সে পতিতাদের কাছে গেছে তখন তার মধ্যে সিফিলিস মায়াজমটা আবার নতুন করে ঢুকছে, মানে রোগজ যে সিফিলিটিক মায়াজমটা আছে সেটা তার মধ্যে সংক্রমিত হয়েছে। সংক্রমিত হওয়ার ফলে তার মৌলিক যে সিফিলিটিক মায়াজমটা আছে সেটার সাথে যোগদান করে এটার সাথে একটা শক্তি তৈরি হয়। 8,
তখন বাহিরের অতিরিক্ত মায়াজমেটিক শক্তি ইতিমধ্যে শরীরের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা মায়াজমেটিক শক্তি একে অপরের সাথে মিলিত হয় এবং ডাইনামিক্যালি জীবনী শক্তিকে প্রভাবিত করে। তখন এই দুইটা সিফিলিটিক মায়াজম শক্তিশালী হয়ে জীবনী শক্তিকে প্রভাবিত করে। এর ফলে জীবনী শক্তির ডাইনামিক বিশৃঙ্খলা দেখা দেয়। তখনই কিন্তু জীবনী শক্তির যে বিশৃঙ্খলা তৈরি হয়, এর ফলে সিফিলিটিক মায়াজমের আক্রান্ত রোগীদের প্যানিসে শ্যাঙ্কর দেখা দেয় বা তাদের সিফিলিটিক যে লক্ষণগুলো আছে সেগুলো প্রকাশ পায়। 9 নম্বর, সুতরাং মায়াজমেটিক শক্তি জীবনী শক্তিকে ডাইনামিক্যালি বিশৃঙ্খল করে তোলে, ফলে রোগ সৃষ্টি হয়। দেহের অভ্যন্তরে জীবনী শক্তি এবং মায়াজমেটিক শক্তির মধ্যে সবসময় লড়াই চলতে থাকে। তখন কিন্তু জীবনী শক্তি চেষ্টা করে যে এই মায়াজমেটিক শক্তি দুটাকে, একটাকে দমায় দেওয়ার জন্য আরেকটাকে বের করে দেওয়ার জন্য। মৌলিক যেই মায়াজমেটিক ইয়াটা আছে এটা কিন্তু দূর করা সম্ভব না, সেটাকে আবার মানে সুপ্ত করে দেওয়ার চেষ্টা করে, আর যেটা বাইরে থেকে আছে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। এর জন্য দেহের ভিতরে সবসময় লড়াই চলতে থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে জীবনী শক্তি জয়ী হয়, স্বাস্থ্যের ক্ষেত্রে জীবনী শক্তি জয়ী হয় এবং রোগের ক্ষেত্রে মায়াজমেটিক শক্তি জয়ী হয়। মানে যদি তার স্বাস্থ্যটা ভালো থাকে, তাকে চিকিৎসা দেওয়া হয়, তাহলে কিন্তু জীবনী শক্তি জয়ী হয়। আর যদি তার রোগের শক্তিটা বেশি থাকে, সে কোনো চিকিৎসা নেওয়া নেই, তখন কিন্তু মায়াজমেটিক শক্তি জয়ী হয়। 10 নম্বর, মায়াজমেটিক শক্তি ধাতুগত গঠনে কলঙ্ক এবং শূন্যতা তৈরি করে। যখন মায়াজমেটিক শক্তি জয়ী হয়ে যায় তখন কিন্তু তার ধাতুগত গঠনে কলঙ্ক এবং শূন্যতা তৈরি করে, যা কেবলমাত্র উপযুক্ত অ্যান্টিমায়াজমেটিক ঔষধের মাধ্যমে নির্মূল করা যেতে পারে, অন্যথায় এটি পরবর্তী প্রজন্মের মধ্যে সংক্রমিত হয়। যদি তখন তাকে অ্যান্টিমায়াজমেটিক অর্থাৎ অ্যান্টিসিফিলিটিক ওষুধ দিয়ে তাকে চিকিৎসা না দেওয়া হয়, তাহলে কিন্তু তার পরবর্তী প্রজন্ম এই সিফিলিস মায়াজমের প্রভাব নিয়ে জন্মগ্রহণ করবে, অর্থাৎ সেও সিফিলিস মায়াজমে সংক্রমিত থাকবে। এটা সুপ্ত হতে পারে বা এটা প্রকাশ্য হতে পারে। এই জন্য দেখবেন যে সকল বাবা মা গনোরিয়া আক্রান্ত, তাদের গনোরিয়াটা যদি সক্রিয় থাকে তাহলে বাচ্চা হওয়ার পর দেখা যায় যে তাদের মুখে শরীরে পুঁজ দেখা যায়, হলুদ এক ধরনের পুঁজ দেখা দেয়। এই জন্য বলা হয় প্রজন্মের পর প্রজন্মে এই সংক্রমণ নিয়ে জন্মগ্রহণ করে এবং তাদের মধ্যে সুপ্ত অবস্থা থাকে বা সক্রিয় অবস্থায় থাকে। এই 10টা নীতি সবাই বুঝতে পারছেন? স্যার এখানে আমি যেটা বুঝতে পারলাম না স্যার, সিফিলিসের জীবাণু যদি কারো শরীরে থাকে, সেখানে হয়তো প্যাথোলজিক্যাল টেস্ট দ্বারা সেটা আবিষ্কার করা বা সেটা জানা সম্ভব, কিন্তু মায়াজম সিফিলিটিক মায়াজম যদি কারোর মধ্যে থাকে, সেটা তো পুরো প্যাথোলজিক্যাল টেস্ট দ্বারা ওটা জানা সম্ভব না স্যার। না, এটা জানা সম্ভব না। এটা আমাদেরকে ওই যে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। একটা অ্যালেম ক্যান্সারের কাছে একটা বাচ্চাকে নিয়ে আসা হয়েছে, মানে 4-5 বছর বাচ্চার বয়স, অ্যাসাইটিসের সমস্যা, মানে পেট ফুলে গেছে, অনেক বড় হয়ে গেছে পেটটা, প্রচণ্ড কষ্ট হইতেছে বাচ্চার। এবং স্যার পুরা কেস টেকিং করছেন, কইরা ওষুধ নির্বাচন করছেন, ওষুধ আসছে আর্সেনিক অ্যালবাম। উনি কিন্তু রুগীর দেখা তার কনস্টিটিউশন সব কিছু মিলায় ওষুধ দেন। আর্সেনিক অ্যালবাম আসছে, আর্সেনিক অ্যালবাম দিচ্ছেন, দেওয়ার পর দেখা গেল যে না কোনো উপকার হয়নি। স্যার আবার পরবর্তী ফলো আপে আসার পরে আবার কেস টেকিং করছেন, মানে আরও ভালোভাবে কেস টেকিং করছেন, যে কাজ হইতেছে না কেন, মিলছে, আবার পুরোপুরি কেস টেকিং করছেন। কেস টেকিং করার পর দেখে যে আবার এই আর্সেনিক অ্যালবামে আসছে, অন্য কোনো ওষুধে যেতে পারতেছেন না, উনি চেষ্টা করেও যেতে পারতেছেন না যে অন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা, সব লক্ষণ আর্সেনিকের। তখন উনি ওনার বাবাকে জিজ্ঞাসা করলেন যে আপনার মানে ওয়াইফ ছাড়া অন্য কোনো মেয়ে বান্ধবী আছে কিনা। সে হঠাৎ বলে বলছে যে বিয়ের আগে ছিল, পয়লা পরে বলতেছে না তেমন ছিল না। মানে স্যার আর বুঝতে দেরি হয়নি, এই বাচ্চাটাকে তখন সিফিলিনাম 30 দেন, বলেন যে সকালবেলা সন্ধ্যার দিকে বা রাতে আসছে, বলছেন যে সকালে এটা খাওয়াইবেন। এখন পরের দিন বিকালে বা সন্ধ্যার দিকে তার মা ফোন দিয়ে বললো যে বাচ্চা তো পুরা সুস্থ আর খেলতেছে। পরে বললো কি হয়েছিল, বললো যে রাতে দেখছি বাচ্চা অনেক কষ্ট হইতেছে, আপনি সকালে খাওয়াইতে বলছিলেন কিন্তু আমি রাতেই তাকে খাওয়াই দিছি। খাওয়ানোর পর বেলুনে গিট্টু যদি খুলে দেওয়া হয়, যেভাবে গ্যাসটা বের হয়ে যায়, সেভাবে পেটের গ্যাসটা পুরাটা বের হয়ে গেছে। মানে সিফিলিনাম 30 দেওয়ার পরে, তার মানে এই বাবার শরীরে কিন্তু কোনো লক্ষণ নেই, তার কোনো সমস্যাও নেই,
কিন্তু তার মধ্যে সিফিলিস মায়াজম ছিল, সেটা বাচ্চার মধ্যে সংক্রমিত হয়ে গেছে। তার বাবার মধ্যে দেখা দেয়নি, কিন্তু তার সন্তানের মধ্যে প্রকাশ পেয়েছে। এই জন্য কোনো রিপোর্টে আপনি এই সকল মায়াজম আপনি লক্ষণ বের করে পারবেন না। এগুলো আমরা ইতিহাস নিয়ে পারি। যেমন অনেকে আমার কাছে দিন একজন রুগী আসছে, উনি ফিস্চুলার সমস্যা নিয়ে আসছে, কিন্তু ওনার সিমটম নিতে যা যখন ওনার পার্সোনাল হিস্ট্রি নিতে গেছে তখন জানলাম যে ওনার গনোরিয়া হয়েছিল। গনোরিয়ার কারণে উনি সুই দিয়েছেন। সুই দেওয়ার পর থেকে উনি বলতেছেন যে আমি পুরো ভালো, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন আমি তো জানি যে তার গনোরিয়াটা সাপ্রেস করা হয়েছে, তার সুই দিয়া এই গনোরিয়াটা সাপটা বন্ধ করা হয়েছে। এখন তার গনোরিয়া সাপটা ফিরে আনতে হবে, আনার পরে তাকে চিকিৎসা দিলে সে ভালো হবে। সেটা না দেওয়া পর্যন্ত কিন্তু তার মধ্যে এই গনোরিয়া সাপটা থাইকা যাবে, মানে গনোরিয়ার যে প্রভাবটা এটা থাকবে। এই জন্য কোনো পরীক্ষার মাধ্যমে বা কোনো রিপোর্টের মাধ্যমে এটা আপনি বের করতে পারবেন না। আপনাকে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে। যেমন একজন বাবা আক্রান্ত হয়েছে, তার সন্তানের কয়েক প্রজন্ম আক্রান্ত না হইতে পারে, তার মধ্যে লক্ষণ নাও দেখা দিতে পারে। কিন্তু কি লক্ষণ দেখা দিবে? যেমন তাদের মধ্যে ফিস্চুলা যেগুলো মানে ধ্বংসাত্মক যে সকল লক্ষণ আছে এগুলো প্রকাশ পাবে। সাইকোটিক যে রোগগুলো আছে এই রোগগুলো তাদের মধ্যে প্রকাশ পাবে যদি তার মধ্যে মানে সাইকোটিক মায়াজম চাপা দেওয়ার ইতিহাস থাকে। টিউবারকুলার মায়াজম চাপা দেওয়ার ইতিহাস থাকলে তার মধ্যে টিউবারকুলার রোগগুলো দেখা দিবে বেশি। এভাবে আমাদের বের করতে হবে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন? স্যার অন্য স্যারদের ক্লাসের কথা বলার সময় যেভাবে এটা বের করছে এরকম তো খুব ভালোই লাগে, তো নিজেরা করতে গেলে তো এরকম করা মুশকিল। এগুলো অনেক অভিজ্ঞতা লাগবে, রুগী দেখতে হবে অনেক। আর প্রতিটা রুগী আমি বলবো যে অবশ্যই আপনারা কেস টেকিং করবেন, পূর্ণাঙ্গ কেস টেকিং করবেন। পূর্ণাঙ্গ কেস টেকিং করতে করতে একসময় দেখবেন যে আপনি অনেক কিছু জেনে ফেলবেন, তখন আর আপনার এত বড় কেস টেকিং করা লাগবে না। ধরেন একটা সুন্দর উদাহরণ আছে, আমি তো আপনাদের কাছে কেস টেকিং ফর্ম পাঠাইছি, এই কেস টেকিং ফর্মটা নিয়ে আলোচনা হবে পরে। যেমন কেস টেকিং ফর্ম একটা হলো 14 পৃষ্ঠা, একটা মানে 16 পৃষ্ঠা। অনেকে দেখে ডরাইতে পারেন যে এত বড় কেস টেকিং ফর্ম কী জন্য পূরণ করব। এটা পূরণ করলে আপনি 100টা কেস টেকিং ফর্ম যখন পরিপূর্ণভাবে পূরণ করবেন তখন আপনি দেখবেন যে আপনি বেনিফিটটা কী পাইতেছে। ধরেন একটা বাচ্চা যখন পড়ালেখা শিখে, ওরা যদি আমি একটা দিই, মানে একটা রিডিং পড়তে দিই, তখন সে কিন্তু সরু মিলায় আস্তে আস্তে পড়বে। প্রথমে সে অক্ষরগুলো জানবে, অক্ষরগুলো জানার পর কীভাবে মিলায় পড়তে হয়, 2টা অক্ষর মিলাবে, 3টা অক্ষর মিলাবে, আস্তে আস্তে এগুলো মিলায় পড়বে। কিন্তু আপনাকে যদি আমি একটা বড় একটা টেক্সট দিই যে আপনি এটা পড়ে শুনেন, আপনি কিন্তু মুহূর্তের মধ্যে পড়ে ফেলবেন। সে বানান করে পড়তে কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, কিন্তু আপনি 5 মিনিট এটা পড়ে ফেলবেন। কারণ কি? আপনি এটা পড়তে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে বা আপনার একটা জানা আছে। এভাবে যখন আপনি 14 পৃষ্ঠা 16 পৃষ্ঠা কেস টেকিং ফর্ম পূরণ করবেন, করতে করতে দেখবেন যে একসময় এমন হবে যে আপনি রোগীর লক্ষণ বলার সাথে সাথে বুঝে ফেলবেন যে এটা কি পিকুয়ারের সিমটম না এটা কি গুরুত্বপূর্ণ সিমটম, আমি কোন সিমটমটার উপর গুরুত্ব দিব, কোনটার উপর দিব না। যেমন আলেম খান স্যারে কিন্তু বুঝে ফেলছেন যে না এটা কোনো মায়াজমেটিক সমস্যা আছে, তার বাবা বা মার কোনো সমস্যার কারণে এই বাচ্চাটা কষ্ট পেতেছে। যদি এটা না বুঝতেন উনি কিন্তু লাস্টে আর্সেনিক বাদ দিয়ে হয়তো অন্য কোনো মেডিসিনে চলে যেতেন, কিন্তু উনি বুঝে ফেলছেন। কারণ রুগী দেখতে তার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কেস টেকিং করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে যে এটা কোন কারণে হইতে পারে এই সমস্যাটা। কারণ সঠিক মেডিসিন দেওয়ার পরও কাজ হইতেছে না, কারণ কি? এই অভিজ্ঞতাগুলো কিন্তু বললাম যে অনেকেই পূর্ণাঙ্গ কেস টেকিংটা করে না। যত করবেন মানে এত আপনি ভালো ডাক্তার হইতে পারবেন। আর একবার একজনে কেস টেকিং করবেন, সারা জীবন আর আপনার ওর কেস টেকিং করা লাগবে না। শুধু আপনি আগের কেস টেকিংয়ের সাথে মিলাবেন যে কোন লক্ষণটা সমস্যা হয়েছে, কোন লক্ষণটা উপশম হয়েছে, কোনটা উপশম হয় না, কোনটা বাড়ছে, কোনটা কমছে, নতুন কোন লক্ষণটা দেখা দিছে। আপনার কেস টেকিং করা আরও সহজ হয়ে যাবে। সারা জীবন আপনার ওনার কেস টেকিং আর করা লাগবে না। ওনার সন্তানদের কেস টেকিং করার ক্ষেত্রে আপনার এই কেস টেকিং ফর্মটা কাজে লাগবে। এই জন্য সবার কেস টেকিং পূর্ণাঙ্গ কেস টেকিং করার চেষ্টা করবেন। কেস টেকিং নিয়ে আলোচনা যখন করবো তখন এর গুরুত্ব আরও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। স্যার ধাতুগত লক্ষণের যে এই সমস্ত আলোচনাগুলো করা হইল, এখন মানে আমরা কি বুঝলাম যে আসলে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে মায়াজমেটিকটাকে প্রাধান্য দিতে হবে,
না জাতিগত বিষয়টাকে প্রাধান্য দিতে হবে? আমি যেটা বুঝছি এটা হলো যে মায়াজমিক বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, বা অনেক সময় দুটোটা যদি একই একই হয়ে যেতে পারে, দুটোটা যোগসূত্র থাকতে পারে, এরকম হইতে পারে। মানে আমার বুঝটা কি না সঠিক কিনা? না, মায়াজমেটিক চিকিৎসাটা তখন দিতে হবে যেটা বললাম, যে আপনার সারফেস ম্যাজমটা দেখতে হবে, যে সারফেস ম্যাজমে কোন সমস্যাটা নিয়ে আসছে। সে কি আলসার জাতীয় সমস্যা নিয়ে আসছে, নাকি সে ব্যথা মানে বাতের সমস্যা এগুলো নিয়ে আসছে, না গন্ডমালা রোগগ্রস্ত সমস্যা নিয়ে আসছে, ঠান্ডার সমস্যা নিয়ে আসছে, না অ্যালার্জি জাতীয় সমস্যা নিয়ে আসছে, কোনটা নিয়ে আসছে, এটার উপর ভিত্তি করে আপনি মায়াজমেটিক চিকিৎসা দেবেন। মায়াজমেটিক চিকিৎসা দেওয়ার পর যখন তার লেয়ারগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, তখন তাকে ধাতুগত ওষুধ চিকিৎসা দিতে হবে। ধাতুগত চিকিৎসা তখন দিলে তার এই সমস্যাগুলো পুনরায় হবে না, আর তার মানে ধাতুগত গঠনটা শক্তিশালী হবে, তার মানে রোগ হওয়ার প্রবণতাটা দূর হয়ে যাবে। তার মানে এটাই যে মায়াজমটা আগে আমরা করতে হচ্ছে, হ্যাঁ, পরবর্তীতে জাতিগত অবশ্যই। যাইতে হইতেছে। জি জি, ঠিক আছে। অন্যরা সবাই ক্লিয়ার? স্যার জি আমার মনে হয় স্যার মৌলিক যে মায়াজম যেটা বলেন মৌলিক হ্যাঁ, হ্যাঁ। জন্মগত ভাবে যেটা আমরা প্রাপ্ত হই আমরা, তো এখানে আমার মনে হয় মৌলিক মায়াজম এবং যেটা সার্ভিস মায়াজম যেটা আমাদের বর্তমানে যেটা প্রাধান্য বেশি আছে, দুইটাকে স্যার গুরুত্ব সমানই দিতে হবে আমার ধারণা বলে। হ্যাঁ, কারণ হ্যাঁ। স্যার মৌলিক মায়াজম তো এমন একটা জিনিস যে এইটা তাকে ছাড়ছে না, এটা তাকে ছাড়ছে না, এটা বিদ্যমান থাকতেইছে, অতএব এখানে ইগনোর করার কোনো বিষয় নেই এখানে। হ্যাঁ, অবশ্যই। আমার মতে এই ধারণা। মানে এটাই তো, মানে এটাই, এই কথাটাই তো বলছি গত ক্লাসে, যে যখন আপনি কোনো লক্ষণই পাবেন না রোগীর কাছ থেকে, যে এখন সারফেস ম্যানেজমেন্ট কোনটা আছে সেটা আপনি বুঝতেছেন না, কিছু বুঝতেছেন না, তখন আপনি লক্ষণ সমষ্টির সাথে তার মৌলিক ম্যাজম যেটা ধাতুগত গঠনের সাথে মিল আছে, যেমন তার হাত দেখা, তার চোখ দেখা, তার শরীরের গঠন দেখা, এইগুলা দেখা ধাতুগত গঠন অনুযায়ী তার ওষুধটা নির্বাচন করবেন। নাক, সোরা গন্ধের প্রতি সংবেদনশীল। সোরা রোগীদের ঠান্ডা লাগা, হাঁচি দেওয়া, নাক লাল এবং গরম হওয়ার দ্বারা শুরু হয়। সোরা রোগীদের ঠান্ডা লাগাটা হাঁচি দেওয়া, মানে তাদের প্রচুর হাঁচি হবে, নাক লাল হয়ে যাবে। যেমন নাক লাল হয়ে যায় কিন্তু সালফার একটা গুরুত্বপূর্ণ লক্ষণ, মানে তাদের নাকটা লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, এর দ্বারাই তার কিন্তু তাদের সমস্যাগুলো শুরু হবে, ঠান্ডা লাগাটা শুরু হবে। বারবার নাক জ্বালার কারণে নাক স্পর্শকাতর হয়ে ওঠে। শ্লেষাঝিল্লি লাল ভাব, শ্লেষাঝিল্লিতে লাল ভাব দেখা দেয়, মানে তাদের নাকের ভিতরে যে শ্লেষা থাকে এগুলো লাল হয়ে যায়। এটা হলো সোরা, মানে সোরার নাক। সাইকোসিসের নাক, সাইকোসিসের রোগীদের নাকের পূর্ণতাবোধ সামান্য পরিমাণ নাসিকা স্রাব নির্গত হওয়ার দ্বারা উপশম হয়। মানে যদি মানে সাইকোসিসের রোগীদের সাধারণত নাকে একটা পূর্ণতা বোধ হয়ে থাকে, মানে নাক বন্ধ হয়ে যায়, যেমন নাক বন্ধ হয়ে আছে কিন্তু কোনো সর্দি বের হইতেছে না, তখন যদি তাদের নাক থেকে সামান্য সর্দি নির্গত হয়, তখন তাদের এই পূর্ণতাবোধটা সামান্য নির্গত হলেও তাদের পূর্ণতাবোধটা উপশম হয়। নাক থেকে মৃদু ও অম্লীয় স্রাব নির্গত হয়, যাতে সামুদ্রিক মাছের গন্ধ থাকে। তাদের যেই নাক থেকে যে স্রাবটা নির্গত হয় তাতে মৃদু বা অম্লীয় স্রাব নির্গত হয়, মানে এই স্রাবে তাদের সামুদ্রিক মাছের গন্ধ থাকে। সিফিলিস, নাকের দুই নাসারন্ধ্রের মাঝের হাড়ে ক্ষত দেখা দেয়। নেজাল সেপ্টাম যেটা নাকের একটা হাড়, নাকের ভিতরে যে হাড়টা আছে, অনেকের কিন্তু এই হাড়টা বাঁকা হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আমাদের কাছে অনেক পেশেন্ট মনে আসে, সেটা বুঝতে হবে যে এটা সিফিলিস ম্যাজম। সিফিলিস ম্যাজমের রোগীদের নাকের দুই নাসারন্ধ্রের মাঝের হাড়টা ক্ষয় হয়ে যায়, তাদের গন্ধের অনুভূতি হ্রাস পায়, তারা কোনো গন্ধ পায় না, তারা বলবে যে আমি কোনো গন্ধ পাই না। টিউবাকুলার, টিউবাকুলার রোগীদের নাক থেকে রক্ত নির্গত হয় এবং বারবার ঠান্ডা লাগে। তাদের নাক থেকে রক্ত নির্গত হয় এবং তাদের ঘন ঘন ঠান্ডা লাগে। পছন্দ অপছন্দ, সোরা রোগীরা মিষ্টি, টক, চর্বিযুক্ত, ভাজা, অপাচ্য, মশলাযুক্ত, তৈলাক্ত এবং গরম খাবার পছন্দ করে। সোরা রোগীরা মিষ্টি জিনিস, টক, চর্বিযুক্ত খাবার, ভাজা জিনিস, অপাচ্য যেটা হজম হয় না, মশলাযুক্ত খাবার, তৈলাক্ত খাবার এবং গরম খাবার পছন্দ করে। সোরা রোগীরা অপছন্দ করে দুধ, সেদ্ধ খাবার এবং ঠান্ডা খাবার। সোরা রোগীরা সাধারণত দুধ, সেদ্ধ খাবার এবং ঠান্ডা খাবার অপছন্দ করে।
সাইকোসিসের পছন্দ। সাইকোসিসের রোগীরা কোন ধরনের খাবার পছন্দ করে? তারা খাবারে অতিরিক্ত লবণ নেয়। এই জন্য ন্যাপটামির কিন্তু লিডিং সাইকোটিক মেডিসিন। তারা অতিরিক্ত লবণ নেয়। অ্যালকোহল, নারিকেল, চর্বিযুক্ত গোস্ত, মরিচ, ঝাল, ভালোভাবে পাকা ফল এবং লবণাক্ত খাবার পছন্দ করে। সাইকোসিসের রোগীরা খাবারে অতিরিক্ত লবণ নেয়। অ্যালকোহল, নারিকেল, চর্বিযুক্ত গোস্ত, মরিচ, ঝাল, ভালোভাবে পাকা ফল এবং লবণাক্ত খাবার পছন্দ করে। রোগী বিয়ার পছন্দ করে, যা মদের চেয়ে কম উত্তেজনা সৃষ্টি করে। মানে যেটা অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করে সেটা পছন্দ করে না, মানে হালকা উত্তেজনা সৃষ্টি করে এমন ধরনের তারা অ্যালকোহল পছন্দ করে। অপছন্দ, সাইকোসিসের রোগীরা গোস্ত এবং মদ অপছন্দ করে, যা সাইকোটিক অবস্থার বৃদ্ধি ঘটায়। মানে গোস্ত এবং মদ তাদের সাইকোটিক অবস্থার বৃদ্ধি ঘটায়। অনেকে বলবে যে আমি গোস্ত খাইতে পারি না, গোস্ত খাইলে আমাদের অ্যালার্জির সমস্যা দেখা দেয় বা আমবা দেখা দেয় বা যে কোনো সমস্যা দেখা দেয়। তারা দুধ এবং মশলাযুক্ত খাবার সহ্য করতে পারে না। তারা দুধ এবং মশলাযুক্ত খাবার সহ্য করতে পারে না। অনেকে আছে দুধ খেলেই তাদের সমস্যা বেড়ে যায়। সিফিলিসের পছন্দ, সিফিলিসের রোগীরা উত্তেজিত খাবার যেমন অ্যালকোহল, চা, কফি এবং ধূমপান পছন্দ করে। যে সকল খাবার খেলে শরীর উত্তেজিত হয় এই ধরনের খাবার সিফিলিসের রোগীরা পছন্দ করে। তারা চা, কফি এবং ধূমপান করে বা অ্যালকোহল পান করে। খুব মশলাযুক্ত মাংস, ঠান্ডা খাবার এবং টক জিনিস পছন্দ করে। তারা খুব ঠান্ডা এবং খুব গরম খাবারও পছন্দ করে। অপছন্দ, কম মশলাযুক্ত গোস্ত এবং পশু খাদ্য যেমন মাছ, ডিম, মুরগি ইত্যাদি অপছন্দ করে। তারা মাছ, ডিম, মুরগি এগুলা অপছন্দ করে। বেশি মশলাযুক্ত গোস্ত হলে সিফিলিসের রোগীরা পছন্দ করে, কিন্তু যদি গোস্তের ভিতরে মশলাটা কম থাকে তাহলে সেটা অপছন্দ করে। টিউবারকুলারের পছন্দ, অপাচ্য জিনিস, যে সকল খাবার মানে হজম হয় না এই ধরনের খাবার টিউবারকুলার রোগীরা পছন্দ করে। সোরা রোগীরা কিন্তু অপাচ্য খাবার পছন্দ করে। এই জন্য বারবার বলতেছি যে টিউবারকুলারের মধ্যে সোরার লক্ষণ থাকবে, সিফিলিসেরও লক্ষণ থাকবে। টিউবারকুলার রোগীরা অপাচ্য জিনিস যেমন মাটি, চক ইত্যাদি পছন্দ করে। যে সকল বাচ্চারা সাধারণত মাটি খায়, চক খায়, যে সকল খাবার অপছন্দ হয় তাদের জন্য, মানে যে সকল খাবার হজম হয় না, অপাচ্য থাকে, এই ধরনের খাবার পছন্দ করে। চর্বিযুক্ত এবং তৈলাক্ত খাবার পছন্দ করে। তাদের এমন খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয় যা তাদেরকে অসুস্থ করে তোলে। তাদের এমন খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয় যা তাদেরকে অসুস্থ করে তোলে। আমি বলছিলাম যে টিউবারকুলার রোগীরা হয় বর্ণমালার গ্রস্ত, অর্থাৎ তাদের অল্প ঠান্ডায় গ্ল্যান্ড ফুলে যায়, টনসিল ফুলে যায়। কিন্তু দেখা যাবে যে টিউবারকুলারের রোগীরা প্রচণ্ড ঠান্ডা পছন্দ করে, মানে তারা ঠান্ডা জিনিস প্রচুর পছন্দ করে, ঠান্ডা বাতাস পছন্দ করে, মানে যেটা তাদেরকে অসুস্থ করে তোলে সেটাই তারা বেশি পছন্দ করে। আলু, চা, তামাক এবং মাংস পছন্দ করে এবং শুধু লবণ খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। অনেক বাচ্চারা দেখবেন যে শুধু লবণ খায়, তারা কিন্তু টিউবারকুলার মাইজোমের। তারাও খুব ঠান্ডা বা খুব গরম খাবার পছন্দ করে। তারা খুব ঠান্ডা বা খুব গরম খাবার পছন্দ করে। অপছন্দ, মাংস, সাধারণত মাংসের প্রতি প্রবল আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু তাদের মধ্যে যে পরিবর্তনশীলতা কাজ করে তার কারণে ঘৃণা করতে পারে। তারা মাংস পছন্দ করতে পারে, অপছন্দ করতে পারে। তাদের সকল পছন্দটাই অপছন্দ হয়ে যেতে পারে, আবার অপছন্দটা পছন্দ হয়ে যেতে পারে, কারণ তাদের মধ্যে একটা পরিবর্তনশীলতা কাজ করে। টিউবারকুলার রোগীরা স্ট্রেস জাতীয় খাবার সহজে হজম করতে পারে না। স্ট্রেস জাতীয় খাবারটা সাধারণত মানে আটা দিয়ে যে সকল খাবার তৈরি করা হয় এই ধরনের খাবার তারা হজম করতে পারে না। মল, কোষ্ঠকাঠিন্য মূলত সোরা, কোষ্ঠকাঠিন্য মূলত সরিক। যারা কোষ্ঠকাঠিন্য ভোগে তারা সাধারণত সরিক মাইজোমের। সাইকোসিস, উদ্রাময় হলো সাইকোটিক, উদ্রাময়ে ভোগা হলো সাইকোটিক। সিফিলিস, আমাশয় হলো সিফিলিটিক, আমাশয় ভোগা হলো সিফিলিটিক। টিউবারকুলার, অত্যন্ত অবসাদ ও দুর্বলতার সাথে উদ্রাময় হলো টিউবারকুলার। অত্যন্ত অবসাদ এবং দুর্বলতার সাথে উদ্রাময় হলে সেটা হলো টিউবারকুলার মাইজোম, আর সাধারণ উদ্রাময় হলো সাইকোটিক। যদি
উল্টাময়ের সাথে তার মধ্যে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়, অবসাদ দেখা দেয়, তাহলে বুঝতে হবে এটা টিউবারকুলার। যখন হালকা কাশি সর্দি দেখা দেয় তা হলো সোরা। যখন কারো হালকা সর্দি কাশি দেখা দিবে সেটা হলো সোরা। যখন তা ঘন হলদে আকার ধারণ করে, সাইনাস বা নাক বন্ধ হয়ে যায় এবং মাছের গন্ধের নেই গন্ধ দেখা দেয়, তখন তা সাইকোসিস। আবার যখন নাকে ক্ষত দেখা দেয় এবং সাপ অত্যন্ত দুর্গন্ধযুক্ত, হেজাকর এবং জাজালো হয়, তখন তা সিফিলিটিক। আবার যখন নাক থেকে রক্তপাত হয় বা কাশির সাথে রক্ত যায় এবং শ্লেষ্মা সবুজ হয়, তখন তা টিউবারকুলার। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে একজন রোগীর মধ্যে সোরাস, সাইকোসিস, সিফিলিস, টিউবারকুলার ধারাবাহিকভাবে দেখা দিতে পারে। যেমন একজন বাইরে গেছে, যাওয়ার পর তার ঠান্ডা বাতাস লাগছে, লাগার পর তার হালকা সর্দি কাশি দেখা দিছে। কিছুদিন পর তার এই হালকা সর্দি কাশি থেকে ঘন হলদে আকার ধারণ করলো, তার নাক থেকে যে সাপটা নির্গত হইতেছে সেটা ঘন হলদে আকার ধারণ করছে। এর সাথে তার সাইনাস, নাক সব বন্ধ হয়ে আছে। তার যে সাপটা নির্গত হইতেছে ঘন হলদে, সেটা থেকে মাছের গন্ধ নেই, গন্ধ আসতেছে, মানে সে চিকিৎসা নিতেছে না। এর কিছুদিন পরে দেখা গেল যে তার নাকে ক্ষত দেখা দিছে। তার যে সাপটা এখন নির্গত হইতেছে সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, হেজাকর, জাজালো, যেখানে লাগে সিলে যায়, জলে। তখন সে সিফিলিটিক মায়োজমে আছে। এর কিছুদিন পরে দেখা গেল যে এখন তার এই সর্দির কারণে তার নাক থেকে রক্ত নির্গত হয়, কাশি দিলে কাশির সাথে রক্ত যায়, আর যে কফটা আসে এই কফটা সবুজ, তখন সে টিউবারকুলার মায়োজমে চলে গেছে। একজন রোগী ধারাবাহিকভাবে সোরা থেকে টিউবারকুলার মায়োজমে যেতে পারে। এখন তার চিকিৎসা শুরু করলে কিন্তু প্রথম তাকে টিউবারকুলার মায়োজমে ওষুধ দিতে হবে। এটা সবাই বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝছি। চর্মরোগে চর্মের অবস্থা দেখে প্রেসক্রিপশন করতে হয়। আপনার কাছে কোনো চর্মরোগী যদি আসে, অবশ্যই তার চর্মের অবস্থাটা দেখে প্রেসক্রিপশন করবেন। চর্মের অবস্থা না দেখে আপনি যদি প্রেসক্রিপশন করেন তাহলে কিন্তু আপনার ওষুধটা ভুল হওয়ার সম্ভাবনা 90%। অবশ্যই তার চর্মের অবস্থাটা দেখবেন। শরীর চর্ম, শরীর চর্ম অত্যন্ত শুষ্ক থাকে, চর্ম হয় ময়লাযুক্ত এবং কর্কশ। শরীর চর্মটা অত্যন্ত শুষ্ক থাকে, চর্ম হয় ময়লাযুক্ত এবং কর্কশ। কর্কশ মানে মসৃণ না, অমসৃণ। চুলকানি থাকে কিন্তু এতে কোনো পুঁজ থাকে না। শরীর চর্মে চুলকানি থাকে কিন্তু কোনো পুঁজ থাকে না, বা এর থেকে কোনো স্রাব নির্গত হয় না। প্রচুর চুলকানি থাকতে পারে কিন্তু চুলকালেও কোনো স্রাব নির্গত হবে না। আঁশযুক্ত উদ্ভিদের সাথে জ্বালাকর অনুভূতি দেখা দেয়। তাদের কোনো উদ্ভিদ থেকে আঁশ উঠতে পারে, এর সাথে তাদের জ্বালাকর অনুভূতি দেখা দিবে এবং বারবার ঠান্ডা হওয়ার প্রবণতা দেখা দেয়। মানে তাদের মধ্যে বারবার ঠান্ডা হওয়ার একটা প্রবণতা দেখা দিবে, মানে ঠান্ডা হইতে চাবে। সাইকোটিক চর্ম, সাইকোটিক চর্ম থেকে আঁশ উঠে এবং হলুদ হয়। মানে এই সাইকোটিক চর্ম থেকে একটা আঁশ উঠবে, এই আঁশটা হবে হলুদ বর্ণের। চর্ম মোটা থাকে এবং গোলাকার উদ্বেগ দেখা দেয়। তাদের চর্মটা মোটা হয়ে যায়। অনেকের দেখবেন যে আঙ্গুলের সাইডে কালো হয়ে গেছে, একটা মোটা আস্তরণ পড়ছে এমন বোঝা যায়। এটা হলো সাইকোটিক চর্ম। আর তাদের যে উদ্বেগটা দেখা দিবে সেগুলো গোলাকার থাকবে। উদ্বেগগুলো ছোট, লালচে, সমতল বা ফুসকাযুক্ত থাকে। তাদের উদ্বেগগুলো ছোট থাকে, লালচে থাকে, আর এটা সমান থাকে বা ফুসকাযুক্ত থাকে। প্রচুর আঁচিল, তিল, কিলয়েড, লাইপোমা ইত্যাদি দেখা দেয়। সাইকোটিক চর্মে হলো প্রচুর আঁচিল, তিল হবে, এটা প্রচুর আঁচিল, তিল, কিলয়েড, লাইপোমা ইত্যাদি দেখা দেয়। সিফিলিটিক চর্ম, সিফিলিটিক চর্মে সব ধরনের আলসার, ফোড়া, চির, চির অর্থ ফাটল বা ফাটলও আছে, ফাটল দেখা দেয়। সিফিলিটিক চর্মে সব ধরনের আলসার, ফোড়া, চির, ফাটল দেখা দেয়। এগুলো থেকে স্রাব নির্গত হয়। সিফিলিটিক চর্ম থেকে বা তাদের ফোড়া হোক, ফাটল হোক, চির হোক, এগুলো থেকে স্রাব নির্গত হয়।
এগুলো সহজে নিরাময় হতে চায় না এবং পুজ হয়, যা দুর্গন্ধযুক্ত। আলসারগুলোতে সাধারণত ব্যথা থাকে না, রাতে এবং বিছানার গরমে চুলকানি বৃদ্ধি পায়। তাদের আলসারগুলোতে সাধারণত ব্যথা থাকে না, রাতে এবং বিছানার গরমে চুলকানি বৃদ্ধি পায়। টিউবারকুলার চর্ম। টিউবারকুলার চর্ম একজিমা এবং দাঁত তৈরি করে। যাদের একজিমা বা দাঁতের সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু টিউবারকুলার রেমেডিগুলো ভালো কাজ করে, কারণ তখন টিউবারকুলার মাইজম তার উপর প্রভাব বিস্তার করে। বেশিরভাগ ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে প্রভাবিত করে, যেমন হাতের বাজ, কনুইয়ের বাজ, তারপর হাঁটুর বাজ, এই সকল ভাঁজের ভিতরে তাদের চর্মরোগটা দেখা দেয়, যেমন মুখের চারপাশে, জয়েন্টের বাজে ইত্যাদিতে। দাঁত হওয়ার ইতিহাস এবং দাঁত বা একজিমা চাপা দেওয়ার ফলে শ্বাসযন্ত্রের রোগ। যদি তাদের দাঁত হওয়ার ইতিহাস থাকে এবং দাঁত বা একজিমা চাপা দেওয়ার ইতিহাস থাকে, এর ফলে তাদের শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু টিউবারকুলার মাইজম। চর্মের লাল ভাব বা রক্তক্ষরণ, এটা বাহ্যিক বা অভ্যন্তরীণভাবে হয়। তাদের চর্মে একটা লাল ভাব দেখা দেয়, তা থেকে রক্তক্ষরণ হয়। এটা বাহ্যিকভাবে হতে পারে বা তার অভ্যন্তরীণভাবে হতে পারে। অভ্যন্তরীণভাবে হওয়ার কারণে দেখা যায় যে তার চর্মটা একবারে লাল টকটকা হয়ে আছে, মানে খোঁচা দিলেই মনে হয় রক্ত বের হয়ে আসবে। বারবার চর্মরোগের পুনরাবৃত্তি হয়। টিউবারকুলারের চর্মে বারবার চর্মরোগ পুনরাবৃত্তি হয়। নখ। নখ যদি শুষ্ক এবং অমসৃণ হয় তাহলে সরিক। আমরা বলছিলাম যে সোরা হলো মানে সব কিছুতে কম, এই জন্য দেখেন তাদের নখগুলো শুষ্ক থাকে, মনে হয় যে তাদের পানির অভাব আছে, একবারে শুকায় গেছে। অমসৃণ হয়, মসৃণ থাকে না, অমসৃণ, মানে শুষ্ক থাকে, অমসৃণ হয়। নখ যদি নিচের দিকে বাঁকা থাকে, মোটা থাকে, হলদে থাকে, তাহলে এটি হলো সাইকোটিক। যে সকল নখগুলো নিচের দিকে বাঁকা, এটা কিন্তু উপরের দিকে বাঁকা। নিচের দিকে যে নখগুলো বাঁকা থাকে, মোটা থাকে, নখগুলো মোটা হয়ে যায়, মানে বৃদ্ধি। হলদে থাকে, হলদে মোটা থাকে, এগুলো হলো সাইকোটিক। যদি উপরের দিকে বাঁকা থাকে, সহজে ভেঙে যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে এটা সিফিলিটিক। উপরের দিকে যদি বাঁকা থাকে এবং সহজে ভেঙে যায়, অনেকে দেখবেন নখ ভেঙে যায়, এই যে নখ ভেঙে গেছে, সহজে ভেঙে যায় বা ধ্বংসপ্রাপ্ত হয়, সেটা হলো সিফিলিটিক। নখের চারদিকে লাল ভাব রক্ত নির্গত হওয়া হলো টিউবারকুলার। যেমন এমন লাল হয়ে যাওয়া, নখের চারদিকটা লাল হয়ে যাওয়া, রক্ত নির্গত হওয়া, এটা হলো টিউবারকুলার। আবার চকচকে বা নখে সাদা স্পট হলো টিউবারকুলার। ছবিটা দেওয়া নেই, অনেক বাচ্চাদের হাতে নখে দেখবেন যে সাদা স্পট আছে, এটা কিন্তু টিউবারকুলার মাইজম। স্বাদ। পোড়া বস্তু নেই, স্বাদ হলো সোরা। কারণ মুখে যদি কোনো রুগী এসে বলো যে আমার মুখে স্বাদটা হয়েছে যেন আমি পুরা কোনো কিছু খাইছি, আমার মুখের স্বাদটা এমন। পোড়া বস্তু নেই, স্বাদ হলো সোরা। মাছের নেই, স্বাদ হলো সাইকোসিস। রুগী বলবো যে আমি যা খাই সব মাছের মতন লাগে আমার, মাছের স্বাদ হলো সাইকোসিস। দাতব বস্তু হলো সিফিলিটিক, দাতব স্বাদ হলো সিফিলিটিক। লোহার নেই একটা স্বাদ, দাতব বস্তু খাইলে যেমন একটা স্বাদ হয়, এরকম স্বাদ হলো সিফিলিটিক। পুজের নেই স্বাদ হলো টিউবারকুলার, পুজের নেই স্বাদ হলো টিউবারকুলার। পালস। পালস যদি খুব দৃঢ় হয় তাহলে সরিক। ব্রাকিকার্ডিয়া হলো সরিক, মানে যে সকল পালস খুব ধীরে ধীরে হয়। 1 মিনিটে 100 বেশি পালস ট্রাকিকার্ডিয়া, এটা হলো সাইকোটিক। যদি কারো 1 মিনিটে 100 বেশি হয় সেটা হলো সাইকোসিস। যদি কম হয় সেটা হলো সরিক। অনিয়মিত এবং বাধাপ্রাপ্ত পালস হলো সিফিলিটিক। যদি কারো পালসটা অনিয়মিতভাবে হয়, থেমে থেমে হয়, মানে বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা হলো সিফিলিটিক। বুক দরফর করা হলো টিউবারকুলার। অনেকের সামান্যতেই বুক দরফর করে, এটা কিন্তু টিউবারকুলার খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। টিউবারকুলার মাইজমের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো বুক দরফর করা, সামান্যতেই বুক দরফর করা। এখন একজন অনেকক্ষণ দৌড়াইছে, দৌড়ানোর পরে তার বুক দরফর করতেছে, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু অল্পতেই সে বাইরে গেছে, বাইরে গিয়ে তার অল্পতেই বুক দরফর করতেছে, সামান্য কোনো সমস্যা হয়েছে বুক দরফর করতেছে। সিঁড়িতে
একটু উঠলে বুক দরফর করে, এটা হলো টিউবারকুলার। মলটা একবার বলছি, কোষ্ঠকাঠিন্য হলো সরিক, উদ্রাময় হলো সাইকোসিস, আমাশয় হলো সিফিলিটিক, রক্তাক্ত মল হলো টিউবারকুলার। স্রাব, পানির ন্যায় এবং শ্লেষ্মাযুক্ত স্রাব হলো সরিক। যদি কোনো উদ্ভিদ থেকে পানি নেয় বা শ্লেষ্মাযুক্ত স্রাব নির্গত হয় সেটা হলো সরিক। হলদে আঠালো মাছের গন্ধে নেয় স্রাব হলো সাইকোসিস। হলদে আঠালো মাছের গন্ধের ন্যায় স্রাব হলো সাইকোসিস। জাজালো হেজাকর সুতার ন্যায় এবং দুর্গন্ধযুক্ত স্রাব হলো সিফিলিটিক। রক্তাক্ত এবং সবুজ স্রাব হলো টিউবারকুলার। ব্যথা, স্নায়বিক ব্যথা হলো সরিক, নার্ভের যে কোনো ব্যথা হলো সরিক, জয়েন্টের ব্যথা হলো সাইকোসিস, জয়েন্টের যে কোনো ব্যথা হলো সাইকোসিস। হাড়ের ব্যথা হলো সিফিলিটিক, যদি কারো হাড়ে ব্যথা দেখা দেয়, বনে ব্যথা দেখা দেয় সেটা হলো সিফিলিটিক। ক্লান্তিকর ব্যথা হলো টিউবারকুলার, ব্যথার কারণে যদি রোগী ক্লান্ত হয়ে যায় সেটা হলো টিউবারকুলার। নড়াচড়া বৃদ্ধি এবং বিশ্রামে উপশম হলো সরিক, যদি নড়াচড়া বৃদ্ধি পায় এবং বিশ্রামে উপশম হয় তাহলে হলো সেটা হলো সরিক। আর বিশ্রামে বৃদ্ধি এবং নড়াচড়ায় ও জোরে চাপে উপশম হলো সাইকোসিস। ব্যথার কারণে যখন দুর্বলতা বা অবসন্নতা দেখা দেয় সেটা হলো টিউবারকুলার, ব্যথার কারণে যখন দুর্বলতা বা অবসন্নতা দেখা দেয় সেটা হলো টিউবারকুলার। সাইকোসিসের সকল ব্যথা জোরে চাপে উপশম হয়, সাইকোসিসের সকল ব্যথা জোরে চাপে উপশম হয়। ক্ষতকর এবং থ্যাতলানো ব্যথা হলো সরিক, যে কোনো ক্ষতকর এবং থ্যাতলানো ব্যথা হলো সরিক। কাঠিন্য এবং সুচবিদ্ধকরণে ব্যথা হলো সাইকোটিক। জ্বালাকর এবং ফেটে যাওয়ার ন্যায় ব্যথা হলো সিফিলিটিক, জ্বালাকর এবং ফেটে যাওয়ার ন্যায় ব্যথা হলো সিফিলিটিক। পরিবর্তনশীল ব্যথা এবং ব্যথার কারণে রোগী ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে গেলে সেটা হলো টিউবারকুলার। স্নায়বিক ব্যথা হলো সরিক, জয়েন্টের ব্যথা নিউরোলজিক্যাল পেন সাধারণত সরিক, হাড়ের ব্যথা সাধারণত সিফিলিটিক। আগে বলছি একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, যখন রোগের কোনো কারণ পাওয়া যাবে তখন কারণ অনুযায়ী ওষুধ দিতে হবে, মায়াজম অনুযায়ী নয়। যদি রোগীর মধ্যে রোগের কোনো কারণ পাওয়া যাবে, যে বৃষ্টিতে ভিজার কারণে জ্বর আসছে, মাথায় আঘাত লাগার কারণে মাথায় টিউমার হয়েছে, বা রেডিয়েশনের কারণে তার ক্যান্সার হয়েছে, রোগের কারণ পাইছেন, এই কারণে তার এই সমস্যাটা হয়েছে, বা মানসিক সমস্যার কারণে তার এই সমস্যাটা হয়েছে, তখন তাকে কারণ অনুযায়ী ওষুধ দিতে হবে, তখন তাকে মায়াজমেটিক অনুযায়ী ওষুধ দিলে কাজ হবে না। শখ, বাসায় শুয়ে বসে থাকা হলো সরিক, সরিক রোগীরা সবসময় বাসায় শুয়ে বসে থাকতে চায়। জুয়া খেলা, টাকা সম্পদ কামানো হলো সাইকোসিস, সাইকোসিসের রোগীরা জুয়া খেলতে চায়, টাকা বা সম্পদ কামাইতে চায়। শিকার, বক্সিং, কুস্তি হলো সিফিলিটিক, যারা শিকার করতে যায়, বক্সিং খেলে, কুস্তি খেলে তারা হলো সিফিলিটিক মায়াজমের। ভ্রমণ, সৃষ্টিশীল, যেমন ভ্রমণ করা বা কোনো কিছু তৈরি করা, যেমন রান্না করা, সুন্দর কিছু রান্না করা বা নতুন কিছু রান্না করা, অঙ্কন করা, বুনন, অভিনয় করা, এগুলো হলো টিউবারকুলার। যদি রুগীকে বলা হয় আপনি 1 সপ্তাহের জন্য ছুটি পেলেন, টাকারও কোনো সমস্যা নেই, আপনি এই 1 সপ্তাহ কি করবেন, এটা কিন্তু আমাদের কেস্টিং ফর্মে এটা দেওয়া আছে। যখন আপনি রুগীকে জিজ্ঞাসা করবেন, যেমন কেস্টিং ফর্মটা আমি যদি দেখাই, আমি আপনাদের যে কেস্টিং ফর্ম দিচ্ছে এটাতে কিন্তু এই কথাটা দেওয়া আছে। এই যে দেখেন, আপনি যদি 1 সপ্তাহ ছুটি পান এবং টাকার কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কি করবেন? আপনি রুগীকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি মনে করেন আপনি 1 সপ্তাহ ছুটি পেলেন, আপনাকে অনেক টাকা দেওয়া হলো, আপনার টাকার কোনো সমস্যা নেই, তখন আপনি কি করবেন? এক একজন কিন্তু এক এক কথা বলবে। সোরা রুগীরা কি বলবে? সোরা রুগীরা বলবে আমি এই 1 সপ্তাহ শুয়ে বসে কাটাবো, সে কিছুই করবে না, সে মনে করবে আমি ছুটি পাইছি, আমি ঘুমায়া শুয়া বৈশা ঘরে থেকে এই সময়টা কাটাবো, মানে আমার এখন বিশ্রাম দরকার, মানে তারা হয় অলস প্রকৃতির। সাইকোসিসের রুগীরা কি বলবে? সাইকোসিসের রুগীরা জুয়া খেলতে যাবে, মানে ছুটি পাইছে, টাকা পাইছে,
এই টাকা দিয়ে সে জুয়া খেলতে যাবে, কারণ তার আরও টাকা দরকার, বা এমন কিছু করতে যাবে যেখানে সে টাকা ইনকাম করতে পারবে, মানে এই টাকা দিয়ে সে যাতে আরও টাকা ইনকাম করতে পারে। বা তাকে যদি টাকাও না দেওয়া হয়, 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়, তাহলে সে এই 1 সপ্তাহ শুয়ে বসে কাটাবে না, সে এমন কোনো কাজ করবে যাতে সে টাকা ইনকাম করতে পারে। সিফিলিসের রুগীরা কি বলবে? সিফিলিসের রুগীরা শিকার, বক্সিং, কুস্তি খেলতে যাবে, মানে তাদের ভিতরে একটা ধ্বংসাত্মক বিষয় থাকে, যেমন শিকার করা, একটা প্রাণীর মেরা ফেলা, বক্সিং খেলা মানে আঘাত করা, কুস্তি খেলা, এই ধরনের সে খেলাগুলো খেলতে যাবে, বা এমন ধরনের গেমস খেলবে যেখানে মারামারি আছে, মারতে হয়। এই জন্য জিজ্ঞাসা করতে হয় যে আপনি কোন ধরনের গেমস খেলতে পছন্দ করেন বা কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন। আর টিউবারকুলার রুগীরা কি বলবে? টিউবারকুলার রুগীরা ভ্রমণ করতে বের হয়ে যাবে। সে যদি তাকে জিজ্ঞাসা করেন যে আপনি মনে করেন ছুটি পাইছেন, টাকা পাইছেন, আপনি কী করবেন? সে বলবে যে আমি ঘুরতে যাবো, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবো। মানে সে ছুটি পাইলে সে ঘুরতে বের হয়ে যায়, কারণ ভ্রমণ করাটা সে পছন্দ করে, ভ্রমণ করলে সে আরাম পায়, তার শখ হলো ভ্রমণ করা। ঠিক আছে, আমরা কেস্টিংয়ে অবশ্যই এই কথাটা জিজ্ঞাসা করবো, তাহলে কিন্তু আমাদের মায়াজমটাও নির্বাচন হয়ে যাবে, সাথে সাথে ঔষধও কিন্তু এই প্রতিটা লক্ষণের উপর ঔষধ আছে। সুন্দর একটা গল্প দিয়ে আমাদের ক্লাসটা আজকে শেষ করব। এই গল্পটা যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা মায়াজম বুঝে ফেলবেন। সোরা, সাইকোসিস, সিফিলিস এবং টিউবারকুলারের ব্যাংক ডাকাতি। সোরা, সাইকোসিস, সিফিলিস এবং টিউবারকুলার মিলে ব্যাংক ডাকাতি করার পরিকল্পনা করছে আর কি, বা ব্যাংক ডাকাতি করবে। মিস্টার সোরা, তার মাথায় সবসময় প্রচুর আইডিয়া, প্রচুর চিন্তা আসে। সোরা রুগীদের কিন্তু সবসময় প্রচুর আইডিয়া আসে মাথায়, প্রচুর চিন্তা আসে, সে সবসময় এগুলো নিয়ে চিন্তা করে, বা অনেক তার মাথায় আইডিয়া খেলতে থাকে। একবার সে ব্যাংক ডাকাতি করার সিদ্ধান্ত নেয়, তাই সে ব্যাংক ডাকাতি করার বিভিন্ন বই ক্রয় করে। বইগুলো হলো কিভাবে ব্যাংক ডাকাতি করতে হয়। তার মাথায় একটা আইডিয়া আসছে যে সে ব্যাংক ডাকাতি করবে। এখন ব্যাংক ডাকাতি কিভাবে করতে হয় এই জন্য সে কিছু বই কিনে, যে বইগুলো কিভাবে ব্যাংক ডাকাতি করতে হয় তার উপর লেখা। তার মাথায় বিভিন্ন আইডিয়া ঘোরাফেরা করছে, সে কিভাবে ব্যাংক ডাকাতি করবে। ব্যাংক ডাকাতি করে সে প্রচুর টাকা ইনকাম করবে। তার আইডিয়াগুলো ছিল ভাষা, মানে একটা ব্যাংক ডাকাতি করার জন্য যেরকম পরিকল্পনা লাগে তার মধ্যে এই ধরনের পরিকল্পনা নেই, তার মধ্যে একটা ভাষা পরিকল্পনা রয়েছে। একবারে গভীরভাবে সে পরিকল্পনা করতে পারে না, কারণ সে কোনো বিষয়ের গভীরে যেতে পারে না। এটা আমরা আগে জানছি যে সোরা রোগীরা কোনো বিষয়ের গভীরে যেতে পারে না, এবং তার আইডিয়াগুলো বাস্তবের সাথে কোনো মিল থাকে না। যেমন সে চিন্তা করে সে পাহাড়ের উপরে একটা ঘর নির্মাণ করবে, কিন্তু এই পাহাড়ের উপরে কীভাবে উঠবে সেটা কিন্তু তার কোনো পরিকল্পনা থাকে না, কিন্তু সে একবারে পাহাড়ের উপর মনে করে যে ঘর বানায় ফেলছে। এটাতে উঠতে হবে কীভাবে, নামতে হবে কীভাবে, এই পরিকল্পনা তার মধ্যে থাকে না। তার পরিকল্পনাগুলো থাকে বাস্তবসম্মত না। সে তখন তার বন্ধু মিস্টার সাইকোসিসকে বলল, আমি ব্যাংক ডাকাতি করব, তুমি আমাকে সাহায্য করো। সে পরিকল্পনা করলো, সব আইডিয়া তার মাথায় নিয়ে সে তার সাইকোসিস বন্ধুকে বলল যে আমি ব্যাংক ডাকাতি করতে চাই, এই বিষয়ে তুমি আমাকে সাহায্য করো। মিস্টার সাইকোসিস তার পরিকল্পনা দেখলো, মানে মিস্টার সোরা সাইকোসিসকে বললো যে আমি এভাবে ব্যাংক ডাকাতি করতে চাই। তার পরিকল্পনাটা মিস্টার সাইকোসিসকে বুঝাই বলল। মিস্টার সাইকোসিস দেখলো তার পরিকল্পনা অবাস্তবিক, যে সে তালা ভাঙা ব্যাংকে ঢুকবে, ব্যাংকে ঢুকে সে সব টাকা পয়সা নিয়ে বের হয়ে চলে আসবে। এটা তো সম্ভব না, কারণ সেখানে নাইট গার্ড থাকবে, আরও অন্যান্য লোক থাকতে পারে, এটা তো সম্ভব হবে না। তখন সে নতুন করে পরিকল্পনা করলো, তখন মিস্টার সাইকোসিস নতুন করে পরিকল্পনা করলো যা বাস্তবতার সাথে মিল রয়েছে এবং যে পরিকল্পনার দ্বারা ব্যাংক ডাকাতি করা সম্ভব। তখন মিস্টার সাইকোসিস এমনভাবে পরিকল্পনা করলো যেভাবে পরিকল্পনা করলে ব্যাংক ডাকাতি করা সম্ভব। তার পরিকল্পনাগুলো বাস্তবসম্মত, কারণ সাইকোসিস হয় বুদ্ধিমান, বাস্তবিক এবং সঠিক পরিকল্পনাকারী। মিস্টার সাইকোসিস ব্যাংক ডাকাতির জন্য মিস্টার সিফিলিস এবং মিস্টার টিউবারকুলারকে দায়িত্ব দিল। মিস্টার সাইকোসিস তো বুদ্ধিমান,
সে নিজে না যায়, সে মিস্টার সিফিলিস এবং মিস্টার টিউবারকুলারকে দায়িত্ব দিল এবং তাদেরকে তার পরিকল্পনা বুঝাই দিল যে কিভাবে ব্যাংক ডাকাতিটা করতে হবে। ব্যাংক ডাকাতির দিন মিস্টার টিউবারকুলার বলল, না আমি ব্যাংক ডাকাতি করব না। তার মধ্যে সবসময় পরিবর্তনশীলতা কাজ করে, মানে যখন ব্যাংক ডাকাতির সময় হলো তখন টিউবারকুলার বলল যে না আমি এটা করব না। প্রথম সে করতে চাইছে, পরে কিন্তু সে করতে চায়নি, কারণ তার ভিতরে পরিবর্তনশীলতা কাজ করে, একবার সে করতে চায় আরেকবার করতে চায় না। সে ফিরে গেল, মিস্টার টিউবারকুলার বলল যে না আমি করবো না, এই বলে সে চলে গেল। কিন্তু মিস্টার সিফিলিস ব্যাংক ডাকাতি করতে গেল এবং ব্যাংক ডাকাতি করে সব টাকা মিস্টার সাইকোসিসকে দিয়ে দিল। এদিকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে মিস্টার সিফিলিসকে গ্রেপ্তার করলো। কারণ সিফিলিসরা হয় সাহসী, তাদের কোনো ডর ভয় থাকে না, সে কি হবে না হবে এর কোনো চিন্তা করে নেই। সে যা ব্যাংক ডাকাতি করছে, কইরা সব টাকাই না মিস্টার সাইকোসিসকে দিল। এদিকে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখার মিস্টার সিফিলিসকে গ্রেফতার করলো। অন্যদিকে মিস্টার সাইকোসিস ব্যাংক ডাকাতির পর কি কি হতে পারে এই জন্য সে আগের থেকেই সব ঠিক করে রাখছে। কারণ আগে বলছে যে মিস্টার সাইকোসিসের রোগীরা হয় বুদ্ধিমান, তাদের সব পরিকল্পনা বাস্তবিক থাকে। সে আগেই জানে যে সিসি ক্যামেরা দেখা অবশ্যই পুলিশ খুঁজে বের করবে কে ব্যাংক ডাকাতি করছে, এই জন্য সে আগে থেকে পরিকল্পনা করে রাখছে যে কি করতে হবে। তার পরিকল্পনা অনুযায়ী সে এই টাকা উপভোগ করতে লাগলো, মানে সে এই টাকা পয়সা নিয়ে ভেগে গেল যাতে পুলিশ আর খুঁজে না পায়। আর মিস্টার সিফিলিসের এ বুঝ নেই যে ব্যাংক ডাকাতির পর কি কি সমস্যা হতে পারে, ধরা খেলে তার কি শাস্তি হবে, তার কিন্তু এই চিন্তা ভাবনা নাই। কারণ তারা হয় ধ্বংসাত্মক, কোনো কিছু তোয়াক্কা করে না। এটা হলো সোরা সাইকোসিস, সিফিলিস এবং টিউবারকুলারের আসল প্রকৃতি। সবাই বুঝতে পারছেন ঘটনাটা? স্যার অনেক সুন্দর স্যার। মানে এটা মনে রাখেন, জি স্যার। এটা মনে রাখতে পারলে আশা করি যে মায়াজমটা মনে রাখতে পারবেন। স্যার স্যার মিস্টার ইয়ার কি হলো, প্রথম যত পরিকল্পনা করে হ্যাঁ তো বাদ দিয়ে দিছে। শরীরের কি হচ্ছে, মিস্টার সাইকোসিস তো পরিকল্পনাই করছে। মিস্টার সাইকোসিস তো বুদ্ধিমান, এত চিন্তা করছে মিস্টার সোরারে যদি আমি রাখি হ্যাঁ ফাও বাগ দেওয়া লাগবো, আমি কে লেগে আর বাগ দিব, হ্যাঁ বাদ দিয়ে হ্যাঁ নিজে পরিকল্পনা করে নিজে টাকা পয়সা নিয়ে বেগে গেছে।